বাবা, তুমি আমার সাথে এটা করতে পারো না, প্লিজ। পারো না বলে কোনো শব্দ আমার অভিযানে নেই নীরা। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে। সিদ্ধান্ত? এটা কি তুমি সিদ্ধান্ত বলছো? এটা আমার জীবন বিক্রি করে দেওয়া। তুমি ওই লোকটার সাথে আমার বিয়ে ঠিক করে ফেললে, ওই আয়ান খান। নামের আগে মিস্টার যোগ করো, মিস্টার আয়ান খান। আর হ্যাঁ, করেছি। সামনের শুক্রবার তোমাদের আকত। আমি কিছুতেই ওই লোকটাকে বিয়ে করব না। সারা শহর জানে ও একটা গ্যাংস্টার। ও মানুষ খুন করে বাবা। চুপ, একদম চুপ। ওকে বা কি সেটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। ও এই শহরের সব থেকে ক্ষমতাধর মানুষ। এই বিয়েটা হলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের সমস্যা নাকি তোমার? তোমার করা ঋণের বোঝা আমি কেন বইবো? মেয়ে হয়েছো, এইটুকু তো করতেই হবে। এখন যাও, রেডি হও। রেডি? কেন? আয়ান আসছে, তোমার সাথে ও আলাদা করে কথা বলতে চায়। আমি যাব না। আমি ওই খুনির সামনে। ঠাস গাল ফাটিয়ে একটা চড় বসিয়ে দিলেন আফসার চৌধুরী। নীরা গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আমি যা বলেছি তাই হবে। আধা ঘন্টার মধ্যে তোমাকে আমি নিশ্চিত দেখতে চাই। আমার সম্মান নষ্ট করো না নীরা। নীরা চোখ মুছতে মুছতে নিজের ঘরে ছুটে চলে গেল। দরজা বন্ধ করে বিছানায় আছড়ে পড়ল সে। ফোনটা হাতে নিয়ে তার একমাত্র বন্ধু সারাকে কল করল। হ্যালো, কিরে কাঁদছিস কেন? সারা, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি? কার সাথে? আয়ান খান। ফোনের ওপাশে সারা কিছুক্ষণ চুপ করে রইল। দ্য শ্যাডো? ওই আয়ান খান? নীরা, তুই তুই ঠিক আছিস? আমি মরে যাচ্ছি সারা। বাবা আমাকে ওই গ্যাংস্টারের কাছে বিক্রি করে দিচ্ছে। নীরা আরও কিছু বলতে যাচ্ছিল, তখনই দরজায় ভারী কদমে টোকা পড়ল। নীরা ফোনটা কেটে দিল। নীরা, দরজা খোলো, আয়ান এসে গেছে। নীরা চোখ মুছে নিল। সে জানে এই কারাগার থেকে তার মুক্তি নেই। দরজা খুলে সে দেখল তার বাবা একপাশে দাঁড়িয়ে আছে, আর তার সামনে সে, আয়ান খান। কালো স্যুটে আবৃত এক দীর্ঘ ছায়া। লোকটার চোখে কোনো আবেগ নেই, যেন বরফের মতো ঠান্ডা। নীরা লোকটাকে বহুবার টিভিতে পত্রিকার পাতায় দেখেছে, কিন্তু সামনাসামনি এই প্রথম। লোকটার উপস্থিতিই যেন ঘরের সমস্ত বাতাস শুষে নিচ্ছে। আপনি নিচে যান আঙ্কেল, আমার ওর সাথে একা কথা বলা দরকার। আয়ানের কণ্ঠস্বর ছিল গভীর, যেন কোনো পাতাল থেকে উঠে আসছে। আফসার চৌধুরী সামান্য ইতস্তত করলেও কিছু বললেন না। তিনি জানতেন এই লোকের কথার ওপর কথা বলার ক্ষমতা তার নেই। আচ্ছা নীরা, কোনো বেয়াদবি করো না। আফসার চৌধুরী চলে যেতেই আয়ান ধীর পায়ে ঘরে ঢুকল। দরজাটা সে নিজে বন্ধ করল না, শুধু একপাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। তার দৃষ্টি নীরার আপাদমস্তক জরিপ করছিল। নীরা অস্বস্তিতে কুঁকড়ে গেল। কি বলবেন? বিয়েটা তোমাকে করতেই হবে। আমি যদি না করি? না শোনার অভ্যাস আমার নেই। আপনি জোর করতে পারেন না। পারি এবং করছি। নীরা বুঝতে পারছিল না এই লোকটার সাথে সে কিভাবে কথা বলবে। সে সাহস সঞ্চয় করে বলল, দেখুন, আপনি অনেক বড়লোক হতে পারেন, ক্ষমতাধর হতে পারেন, কিন্তু আমি আপনার মতো একটা গ্যাংস্টার? আয়ান শব্দটা এমনভাবে উচ্চারণ করল যেন এটা একটা সাধারণ পেশা। সে দেয়াল থেকে সোজা হয়ে দাঁড়ালো, নীরার দিকে এক পা এগোলো। তোমার বাবা তোমাকে বলেনি এই বিয়েটা না হলে তার কি হবে? আমার বাবা যাই করে থাকুক, তার শাস্তি আমি কেন পাবো? কারণ তুমি তার মেয়ে। আর আয়ান আরও এক পা এগোলো। এখন সে নীরার খুব কাছে। নীরা পিছিয়ে যেতে গিয়ে ড্রেসিং টেবিলে ধাক্কা খেল। কারণটা তোমার না জানলেও চলবে, শুধু এটা জেনে রাখো শুক্রবার তুমি আমার হবে। আমি আপনার সম্পত্তি নই। ঠিক তাই, তুমি আমার, শুধু আমার। আয়ান তার হাতটা বাড়ালো। নীরা ভেবেছিল সে হয়তো তাকে স্পর্শ করবে, কিন্তু আয়ান নীরার গাল বেয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রু তার আঙুলের ডগায় তুলে নিল। নীরা ভয়ে কেঁপে উঠল। কান্না আমার পছন্দ না নীরা, বিশেষ করে আমার সামনে। চোখের জল মুছে ফেলো, এই কান্নার দিন শেষ। শুক্রবার থেকে তুমি আমার স্ত্রী, আমার বাড়িতে থাকবে, আমার নিয়ম মেনে চলবে। আর যদি না মানি? আমি নিয়ম ভাঙা পছন্দ করি না, আর যারা ভাঙে তাদের আমি কি করি সেটা তোমার বাবা ভালো বলতে পারবে। আয়ানের চোখের দিকে তাকালো নীলা। সেই ঠান্ডা নির্লিপ্ত চোখে এক সেকেন্ডের জন্য সে অন্য কিছু কি দেখল? একটা আকাঙ্ক্ষা, নাকি পুরোটাই তার মনের ভুল? তৈরি থেকো। আয়ান আর এক মুহূর্তও দাঁড়ালো না। ঘর থেকে বেরিয়ে গেল সে, যেন একটা ঝড় এসে সব ওলটপালট করে দিয়ে চলে গেল।
নীরা কাঁপা কাঁপা পায়ে বিছানায় বসে পড়ল। তার মনে হলো সে কোনো বাঘের খাঁচায় আটকা পড়েছে। কয়েকদিন পর বিয়ের রাত। বিয়েটা হয়ে গেছে, কোনো ধুমধাম নয়, শুধু কাজী আর দুই পক্ষের কিছু ঘনিষ্ঠ লোক। নীরা একটা ভারী লাল লেহেঙ্গায় বসে আছে আয়ানের বিশাল পেন্ট হাউসের বেডরুমে। ঘরটা ফুলের গন্ধে ম ম করছে, কিন্তু নীরার মনে হচ্ছে সে কোনো কারাগারে বসে আছে। প্রায় 1 ঘন্টা পর দরজায় শব্দ হলো। আয়ান ভেতরে ঢুকলো। পরনে সেই কালো স্যুট নেই, একটা সাধারণ কালো টি শার্ট আর ট্রাউজার, কিন্তু লোকটাকে তাতেও কম ভয়ঙ্কর লাগছে না। পোশাক পাল্টে নাও, এত ভারী কাপড়ে ঘুমানো যায় না। আমি আমি কোথায় ঘুমাবো? এটা আমার ঘর নীরা, স্বামী স্ত্রী এক ঘরেই ঘুমায়। আমি আপনার সাথে এক বিছানায়? তোমাকে আমার সাথে ঘুমাতে হবে, এটাই নিয়ম। নীরা ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। আয়ান তার দিকে এগিয়ে এসে তার মুখের ওপর থেকে ওড়নাটা সরালো। তোমাকে সুন্দর লাগছে। আমার আমার ভয় করছে। আমাকে? আমি আমি আপনার সম্পর্কে যা শুনেছি। কি শুনেছ? আপনি আমি যাই হই না কেন নীরা, এখন থেকে আমি তোমার স্বামী, আর আমার স্ত্রী আমার কাছেই থাকবে। আয়ান নীরার কাঁধে হাত রাখলো। নীরা পাথরের মতো শক্ত হয়ে গেল। যাও চেঞ্জ করে আসো, আমি বারান্দায় আছি। নীরা অবাক হলো। সে ভেবেছিল লোকটা হয়তো। নীরা দ্রুত ওয়াশরুমে চলে গেল। একটা সাধারণ সালোয়ার কামিজ পরে যখন সে বেরিয়ে এলো, দেখলো আয়ান বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। আমি আমি শুয়ে পড়ছি। আয়ান ঘরে ফিরে এলো। সে নীরার দিকে না তাকিয়ে বিছানার অন্য পাশে শুলো। লাইট অফ করে দাও। নীরা লাইট অফ করে বিছানায় শুলো। দুজনের মাঝে বিশাল ব্যবধান। নীরা ভয়ে পাশ ফিরতেও পারছিল না। মাঝরাতে নীরার হঠাৎ ঘুম ভেঙে গেল। সে অনুভব করল সে আয়নের বুকের উপর মাথা রেখে শুয়ে আছে, আর আয়নের একটা হাত শক্ত করে তার কোমর জড়িয়ে আছে। নীরা আজকে উঠে সরতে চাইল, কিন্তু পারল না। আয়নের ঘুমন্ত মুখটা চাঁদের আলোতে অদ্ভুত মায়াময় লাগছিল, কোনো নির্দয় গ্যাংস্টারের মতো নয়। ঘুমের ঘোরে আয়ান বলে, নীলু, যেও না। নীরা চমকে উঠল। নীলু? কেই নীলু? নীরা আর সরার চেষ্টা করল না। এক অদ্ভুত ঘোরের মধ্যে সে আবার ঘুমিয়ে পড়ল, এক খুনির বাহুবন্ধনে। নীরা ফিসফিস করে বলে, উফ। ভোরের আবছা আলো চোখে পড়তেই নীরা চোখ পিটপিট করে তাকালো, কিন্তু সে নড়তে পারল না। গত রাতের মতোই সে আবিষ্কার করল সে একটা পাথরের খাঁচায় বন্দি। আয়নের শক্ত বাহু তার কোমর এমনভাবে জড়িয়ে আছে যেন পালানোর কোনো পথ নেই। সে খুব সাবধানে আয়নের হাতটা সরাতে গেলেও তার স্পর্শে লোকটার ঘুম ভেঙে গেল, অথবা সে হয়তো ঘুমায়ইনি। আয়ন চোখ খুলল, সেই ঠান্ডা গভীর চোখ। এত তাড়াতাড়ি ওঠার অভ্যাস আমার নেই। আমাকে ছাড়ুন, আমি ওয়াশরুমে যাব। আমি তোমার স্বামী নীরা, আমার থেকে পালানোর চেষ্টা করো না। আমি পালাচ্ছি না। নীরা প্রায় চিৎকিয়ে উঠল। আয়ন কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থাকলো। নীরার মনে হলো লোকটা তার আত্মাকেও স্ক্যান করে ফেলছে। তারপর কোনো কথা না বলে সে নীরাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। 8 ঘন্টার মধ্যে তৈরি হয়ে নিচে এসো, ব্রেকফাস্ট। আমার খিদে নেই। আমি তোমার মতামত চাইনি, আমি হুকুম দিয়েছি। আয়ন ওয়াশরুমের দিকে চলে গেল। নীরা কাঁপা কাঁপা হাতে বিছানা থেকে নামলো। এই বিশাল বিলাসবাহুল ঘরটা তার কাছে এখন একটা সোনার খাঁচার মতো লাগছে। সে কোনো মতে ফ্রেশ হয়ে একটা সাধারণ সালোয়ার কামিজ পরে ঘর থেকে বেরোলো। সে দেখল বিশাল ডাইনিং টেবিলের মাথায় আয়ান বসে আছে, তার হাতে ট্যাবলেট। সে নীরার দিকে না তাকিয়েই বলল, এখানে। আয়ান তার পাশের চেয়ারটা ইশারা করল। নীরা ইতস্তত করে তার থেকে কয়েকটা চেয়ার দূরে বসতে গেল। আমি বলেছি এখানে। নীরার চোয়াল শক্ত হয়ে গেল। সে বুঝতে পারছিল এই লোকের সাথে তর্ক করে লাভ নেই। সে নীরবে আয়ানের ঠিক পাশের চেয়ারটায় এসে বসল। একজন মধ্যবয়সী মহিলা, যার নাম রিনা, খাবার পরিবেশন করতে শুরু করলেন। ম্যাম, আপনার আর কিছু লাগবে? না ধন্যবাদ। রিনা, আজ থেকে তোমার ম্যাডামের কোনো কিছু দরকার হলে তাকে সরাসরি আমাকে বলবে, তুমি শুধু তোমার কাজ করবে। রিনা মাথা নেড়ে চলে গেল। নীরা অপমানে লাল হয়ে উঠল। আপনি সবার সামনে আমাকে এইভাবে অপমান করতে পারেন না। তুমি আমার স্ত্রী, আমার সম্মানই তোমার সম্মান, আর আমার অসম্মান হয় এমন কোনো কাজ আমি হতে দেই না। যেমন আমার স্ত্রী আমার থেকে দূরে বসার চেষ্টা করছে। নীরা খাবার মুখে দিতেও পারল না, তার গলা দিয়ে কিছুই নামছিল না। সে প্লেটটা সামান্য ঠেলে দিল। আমার খিদে নেই। ট্যাবলেট থেকে চোখ না সরিয়ে বলে, খিদের জন্য নয়, বেঁচে থাকার জন্য খাও, কারণ তোমাকে আমার অনেক দিন দরকার। কেন? আপনার কিসের দরকার আমাকে? আয়ান এবার ট্যাবলেটটা নামিয়ে রাখল। সে পুরোপুরি নীরার দিকে ঘুরল। তার ঠান্ডা দৃষ্টি নীরার মুখ আঁকড়ে ধরল।
আমার কিছু ব্যক্তিগত হিসাব মেলানোর বাকি আছে নীরা, আর সেই হিসাবের শেষ অঙ্কটা তোমার কাছে। আমি আপনার কোনো খেলার ঘুঁটি নই। তুমি ঘুঁটি নও, তুমি হচ্ছ এই খেলার রানী। কিন্তু মনে রেখো, এই দাবার ছকটা আমার। নীরা আর সহ্য করতে না পেরে উঠে দাঁড়ালো। আমি আমার বন্ধুর সাথে কথা বলতে চাই। সারা, অনুমতি নেই। আমি আপনার অনুমতি চাইনি। আমি আমার ফোনটা। নীরা কথা শেষ না করেই দৌড়ে বেডরুমে ফিরে গেল। তার পার্স, তার ব্যাগ সব তছনছ করলো, কিন্তু তার ফোনটা নেই। আমার ফোনটা কোথায়? নীরা পাগলের মতো খুঁজতে লাগলো। আয়ান ধীর পায়ে ঘরে এসে ঢুকলো। সে পকেট থেকে নীরার ফোনটা বের করে তার সামনে ধরল। নীরা সেটা নিতে যেতেই আয়ান হাতটা সরিয়ে নিল। তোমার পুরনো জীবনের সব কিছু শেষ নীরা। আপনি আমার ফোন নিতে পারেন না। আমি তোমার সব কিছুই নিতে পারি। আয়ান নীরার ফোনটা তার হাতের মধ্যেই পিষে ফেলল। তারপর সেটা ডাস্টবিনে ফেলে দিল। আপনি একটা জানোয়ার। এটা নাও। আয়ান টেবিলের ড্রয়ার থেকে একটা নতুন দামি ফোন বের করে নীরার দিকে ছুঁড়ে দিল। নীরা সেটা ক্যাচ ধরল। এটা তোমার নতুন ফোন? এটার আমার দরকার নেই। আছে, কারণ এটাতে শুধু 2টো নম্বর সেভ করা আছে, আমার আর তোমার বাবার। আমি বাবার সাথে কথা বলবো। বলো, তাকে জিজ্ঞেস করো। তার ঋণের প্রথম কিস্তিটা আমি মাফ করে দিয়েছি, বিয়ের উপহার হিসেবে। নীরা ঘৃণায় ফোনটা আঁচড়ে ফেলতে চাইল, কিন্তু পারল না। এই মুহূর্তে এটাই তার বাইরের পৃথিবীর সাথে একমাত্র যোগসূত্র। কয়েক ঘন্টা পর নীরা সারাটা দুপুর পেন্ট হাউসে ঘুরে বেড়ালো। এটা একটা বিশাল জায়গা, বিলাসবহুল কিন্তু শূন্য। সে পালানোর পথ খুঁজছিল। মেইন রোডের কাছে যেতেই সে দেখল দরজার দুপাশে দুজন বিশাল দেহী লোক দাঁড়িয়ে আছে। সে আরেকটু এগোতেই একজন লোক তার পথ আগলে দাঁড়ালো। লোকটার নাম শান, আয়ানের ডান হাত। আমি কি বন্দি? আমি শুধু হুকুম তামিল করছি ম্যাম। নীরা হতাশ হয়ে ফিরে এলো। সে বুঝতে পারল এই সোনার খাঁচা থেকে তার মুক্তি নেই। সে বারান্দায় এসে দাঁড়ালো। নিচে শহরের ব্যস্ততা, কিন্তু সে কত উঁচুতে, কত একা। সন্ধেবেলা আয়ান ফিরে এলো। নীরা তখনও বারান্দায় দাঁড়িয়েছিল। সারাটা দিন এভাবেই কাটালে? আমার আর কি করার আছে? আমার তো কোনো বন্ধু নেই, কোনো ফোন নেই, কোনো জীবন নেই। আমি তোমার জীবন নীরা। আয়ান নীরার পিছনে এসে দাঁড়ালো, এত কাছে যে নীরা তার শরীরের উত্তাপ অনুভব করতে পারছিল। আমার বাবাকে আপনি কি করেছেন? যা করলে তোমার বাবা তোমার সাথে এই ব্যবহার করার আগে 2বার ভাববে। মানে আফসার চৌধুরীর সাম্রাজ্য এখন আমার নিয়ন্ত্রণে। তোমার বাবা এখন আমার হাতের পুতুল। নীরা ঘুরে দাঁড়ালো, তার চোখে জল। আপনি আমার বাবার সব কেড়ে নিলেন। সে তো তোমাকে আমার হাতে তুলে দিয়েছে, তাই না? এটা একটা বিনিময়। আমি এই বিনিময় মানি না। নীরা আয়ানকে পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু আয়ান তার হাত ধরে ফেলল। এক টানে সে নীরাকে নিজের বুকের সাথে চেপে ধরল। ছাড়ুন। না। আয়ান নীরার মাথায় মুখ গুজে গভীর নিঃশ্বাস নিল, যেন নীরার চুলের গন্ধটা তার বহুদিনের চেনা। লোকটার স্পর্শে ভয়ে জমে যাচ্ছিল, কিন্তু একই সাথে তার হৃৎপিণ্ড পাগলের মতো লাফাচ্ছিল। তুমি একটু বদলাওনি। কি বলছেন আপনি? তোমার গন্ধটা ঠিক আগের মতোই আছে। নীরা কিছুই বুঝতে পারছিল না। আগের মতো? লোকটা কি পাগল? সে আয়ানকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করল। আমাকে যেতে দিন। যখন আমি চাইব। আয়ান নীরার মুখটা তার 2 হাতের মধ্যে তুলে ধরল। তার ঠান্ডা আঙুল নীরার উষ্ণ গালে স্পর্শ করল। আমাকে ভয় পাও? আমি আপনাকে ঘৃণা করি। ভালো, ঘৃণাটাও একটা তীব্র অনুভূতি। অন্তত তোমার মনে আমার জন্য কিছু একটা তো আছে। আয়ানের দৃষ্টি নীরার ঠোঁটের ওপর স্থির হলো। নীরা ভয় চোখ বন্ধ করে ফেলল। সে ভাবল এই বুঝি লোকটা, কিন্তু আয়ান তাকে চুমু খেল না। সে নীরার কপালে তার কপাল ঠেকিয়ে রাখল। আমার স্পর্শে অভ্যস্ত হয়ে যাও নীরা, কারণ এই খাঁচা থেকে তোমার আর মুক্তি নেই। তুমি আমার। আয়ান নীরাকে ছেড়ে দিল। নীরা কাঁপতে কাঁপতে সোফায় বসে পড়ল। আয়ান তার দিকে আর না তাকিয়ে নিজের স্টাডির দিকে চলে গেল। গভীর রাত। আয়ান তার স্টাডিতে বসেছিল। ঘরটা অন্ধকার। টেবিল ল্যাম্পের আলোয় তার মুখটা আরও কঠিন দেখাচ্ছিল। সে তার ডান হাত শানের সাথে কথা বলছিল। খবর কি শান? বস, আফসার সাহেব খুব ঘাবড়ে গেছেন। উনি আজ জুবাইরের সাথে দেখা করার চেষ্টা করেছিলেন। জুবাইর? তার মানে ইঁদুর গর্ত থেকে বের হচ্ছে? হ্যাঁ বস, মনে হচ্ছে আপনার পরিবারের উপর পুরনো আক্রমণের ফাইলটা আবার খুলতে হবে। আফসার চৌধুরী ওই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। প্রত্যক্ষদর্শী? ও শুধু প্রত্যক্ষদর্শী নয় শান, ও ওই খেলার একটা বড় অংশ ছিল। বস, আপনি কি নিশ্চিত? আমি নিশ্চিত। আফসার চৌধুরী আমার বাবার পার্টনার ছিল। ও জুবাইরের সাথে হাত মিলিয়েছিল আমার বাবাকে সরাতে। ও ভেবেছিল জুবাইর ওকে বাঁচিয়ে রাখবে,
কিন্তু ও জানে না, ও যার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছে সেই মেয়েটাই ওর ধ্বংসের কারণ হবে। ম্যাম, মানে নীরা ম্যাম কি কিছু জানে? না, ও কিছু জানে না। ওই অ্যাটাকে ওর মা মারা গিয়েছিল, আর সেই শকে ও ওই দিনের সব স্মৃতি হারিয়ে ফেলেছে। ও জানেও না ওর বাবা কত বড় শয়তান। এখন কি করতে হবে? আফসারের ওপর নজর রাখো, ওকে জুবাইর পর্যন্ত পৌঁছাতে দাও, আমি দুজনকে একসাথেই শেষ করব। শান চলে গেল। আয়ান ড্রয়ার খুলে একটা ছোট ল্যামিনেট করা ছবি বের করলো। একটা পুরনো ছবি, দুটো ছোট বাচ্চা কাঁধে কাঁধ মিলিয়ে হাসছে। তোমাকে খুঁজে বের করতে আমার অনেক সময় লাগলো নীলু, কিন্তু আমি তোমাকে পেয়েছি। আমি জানি না তোমার বাবা কেন আমাদের সাথে এমন করলো, কিন্তু আমি কথা দিচ্ছি, যারা আমাদের শৈশব কেড়ে নিয়েছে আমি তাদের সব কিছু কেড়ে নেব, সব কিছু। আয়ন ছবিটা বুকের কাছে চেপে ধরল। বাইরে সে দ্য শ্যাডো, কিন্তু এই অন্ধকার ঘরে সে শুধু একটা প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা আহত প্রেমিক। আমি এইভাবে আর কতদিন থাকবো? সকালের নাস্তা শেষ। আয়ান নীরার প্লেটের দিকে তাকালো, যেটা প্রায় অস্পর্শিতই রয়ে গেছে। গত 1 সপ্তাহ ধরে এটাই জ্বলছে। নীরা এই পেন্ট হাউসের বিলাসবহুল কারাগারে বন্দি। ট্যাবলেট থেকে চোখ না সরিয়েই বলে, যতক্ষণ না তুমি আমার নিয়মগুলো মেনে নিতে শিখছো। নিয়ম? এগুলো নিয়ম নয়, এগুলো অত্যাচার। আপনি আমাকে আমার বাবার সাথেও ঠিক করে কথা বলতে দেন না। নীরা গতকাল তার বাবাকে ফোন করেছিল। আয়ান ঠিক তার পাশেই দাঁড়িয়েছিল স্পিকার ফোনে। আফসার চৌধুরীর কণ্ঠস্বর ছিল ভয়ে কাঁপা। তিনি নীরাকে শুধু মানিয়ে নিতে বললেন। নীরা বুঝতে পেরেছিল তার বাবাও এই লোকটার হাতে বন্দী। আজ রাতে আমার সাথে তুমি একটা গালায় যাচ্ছ। কি? শহরের সব বড় ব্যবসায়ীরা আসবে, আমার স্ত্রীর সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়ার এটাই সেরা সময়। আমি যাব না, আমি আপনার সাথে কোথাও যাব না। আমাকে সবার সামনে পুতুলের মতো সাজিয়ে নিয়ে যাওয়ার কোনো অধিকার আপনার নেই। অধিকার আমার আছে নীরা, কারণ তোমার প্রতিটি নিঃশ্বাসের দাম এখন আমি দিচ্ছি। আপনি? রিনা। আয়নের ডাকে সেই মধ্যবয়সী মহিলা রিনা ছুটে এলো। ম্যাডামের জন্য যা যা দরকার সব বেডরুমে পাঠানো হয়েছে। সন্ধ্যা 7টার মধ্যে ওকে তৈরি চাই, কোনো ভুল যেন না হয়। জি স্যার। আমি যাব না বলেছি তো। তুমি যদি না যাও নীরা, তাহলে হয়তো কাল সকালে তুমি তোমার বাবাকে আর খুঁজে পাবে না। আয়নের কণ্ঠস্বর বরফের মতো ঠান্ডা ছিল। নীরা বুঝতে পারল এটা কোনো ফাঁকা হুমকি নয়। এই লোকটা যা বলে তাই করে। সে রাগে অপমানে ঘৃণায় কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে গেল। সন্ধ্যাবেলা বেডরুমের বিছানার ওপর একটা গাঢ় নীল রঙের গাউন রাখা আছে, তার সাথে হীরের একটা নেকলেস বক্স। নীরা সেগুলোর দিকে তাকিয়েছিল, যেন ওগুলো কোনো সুন্দর পোশাক নয়, বরং তার ফাঁসির দড়ি। ম্যাম, স্যার তৈরি হতে বলেছেন। আমার সাজতে ভালো লাগে না। ম্যাম, দয়া করুন, আপনি তৈরি না হলে স্যার আমার উপর রাগ করবেন, আমার চাকরিটা চলে যাবে। নীরা রিনার দিকে তাকালো। একজন সাধারণ অসহায় মানুষ। নীরা একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, দিন। নীরা যখন তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়ালো, সে নিজেকেই চিনতে পারছিল না। নীল গাউনটা তার শরীরের সাথে নিখুঁতভাবে মিশে গেছে, চুলগুলো সুন্দর করে বাঁধা, কিন্তু তার চোখ দুটো ছিল মরা মাছের মতো। ঠিক সেই মুহূর্তে আয়ন ঘরে ঢুকল। সে একটা কালো টাক্সিডোয়ে ছিল। এক মুহূর্তের জন্য নীরা তার চোখ ফেরাতে পারল না। লোকটা যতটা ভয়ঙ্কর, ঠিক ততটা আকর্ষণীয়। আয়ন নীরার দিকে এগিয়ে এলো, তার দৃষ্টি নীরার ওপর স্থির। নীরা দেখল লোকটা সেই ঠান্ডা চোখে এক অদ্ভুত আগুন জ্বলে উঠেছে। নীলু। কি বললেন? আয়ন যেন ঘোর থেকে জেগে উঠল। সে নিজেকে সামলে নিল। তার চোখ আবার ঠান্ডা হয়ে গেল। কিছু না, নেকলেসটা পরনি? আমার দরকার নেই। আমি পরিয়ে দিচ্ছি। নীরা বাধা দেওয়ার আগেই আয়ন বক্স থেকে হীরের নেকলেসটা তুলে নিল। সে নীরার পিছনে গিয়ে দাঁড়ালো। আয়নার মধ্যে দিয়ে নীরা আয়নের প্রতিবিম্ব দেখছিল। আয়ন নীরার চুলগুলো আলতো করে একপাশে সরালো। তার ঠান্ডা আঙুল নীরার ঘাড়ে স্পর্শ করল। নীরা কেঁপে উঠল। আয়ন নেকলেসটা পরিয়ে দিল। চলো। আয়ন তার হাত বাড়ালো। নীরা কয়েক সেকেন্ড দ্বিধা করল, তারপর অনিচ্ছাকৃতভাবে তার হাতটা আয়নের হাতের উপর রাখল। লোকটার হাতটা এত গরম কেন? গালা পার্টিতে হলরুমটা জাঁকজমকপূর্ণ। শহরের সব ক্ষমতাবান আর ধনী ব্যক্তিরা সেখানে উপস্থিত। আয়ন খান যখন নীরাকে নিয়ে প্রবেশ করল, পুরো হলরুমে যেন একটা পিন পতন নীরবতা নেমে আসলো। দ্য শ্যাডো লোকটাকে সবাই ভয় পায়, কিন্তু তার স্ত্রীকে এই প্রথম কেউ দেখল। নীরা আয়নের হাতটা শক্ত করে ধরেছিল, তবে সেটা ভালোবাসা থেকে নয়, ভয় থেকে। সোজা হয়ে দাঁড়াও, ওরা তোমাকে দেখছে না, ওরা আমাকে দেখছে। ওরা এমনভাবে তাকাচ্ছে যেন আমি আপনার নতুন কেনা ট্রফি। তুমি আমার ট্রফি নও নীরা, তুমি আমার রানী।
এই পুরো সাম্রাজ্যের রানী। কথাগুলো নীরার কানে বিদ্রুপের মতো শোনালো। সে দেখল কিছু লোক আয়ানকে সমীহ করে সালাম দিচ্ছে, আবার কেউ কেউ আড়াল থেকে নীরার দিকে কৌতূহলী চোখে তাকাচ্ছে। আয়ান কিছু গুরুত্বপূর্ণ লোকের সাথে কথা বলতে গেলে নীরা একপাশে সরে দাঁড়ালো। সে এই জাঁকজমকপূর্ণ পরিবেশের সাথে নিজেকে মেলাতে পারছিল না। একা দাঁড়িয়ে আছেন কেন ম্যাডাম? নীরা চমকে ফিরে তাকালো। একজন সুদর্শন যুবক তার দিকে তাকিয়ে হাসছে। আমি মিশাল আহমেদ, আয়নের পুরনো বলা যায় শুভাকাঙ্ক্ষী। হ্যালো। বিশ্বাস হচ্ছে না, দ্য শ্যাডো শেষ পর্যন্ত বিয়েটা করলো। আমরা তো ভেবেছিলাম ওর হৃদয়ে শুধু প্রতিশোধের আগুনেই আছে। আমি আপনার কথা ঠিক। সাবধান থাকবেন, আয়ান খানের সম্পত্তি হওয়া খুব সহজ নয়। ওর শত্রুর অভাব নেই, আর ওর সম্পত্তিগুলো বেশি দিন টেকে না। আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি, এমন সুন্দর একটা মুখের জন্য খুব মায়া হচ্ছে। যদি কখনো এই সোনার খাঁচা থেকে বের হতে চান। মিশাল তার কাঠটা নীরার দিকে বাড়াতেই যাবে, ঠিক তখনই একটা ভারী হাত তার কবজি চেপে ধরল। আমার সম্পত্তিতে তোমার এত আগ্রহ কবে থেকে হলো মিশাল? আয়ান কখন যে নীরার পিছনে এসে দাঁড়িয়েছে নীরা টেরও পায়নি। মিশাল আয়ানকে দেখে ফ্যাকাশে হয়ে গেল। আয়ান, আমি তো শুধু তোমার স্ত্রীর সাথে পরিচিত হচ্ছিলাম। আমার স্ত্রীর সাথে পরিচিত হওয়ার জন্য আমার অনুমতির দরকার হয়? আয়ান মিশালের কবজি এমন জোরে চেপে ধরেছিল যে লোকটার মুখ ব্যথায় বিকৃত হয়ে গেল। আর আমার যা তার দিকে চোখ তুলে তাকালে আমি সেই চোখ তুলে নেই। আয়ান মিশালকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মিশাল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ভিড়ের মধ্যে মিশে গেল। নীরা ভয়ে কাঁপছিল। আয়ানের এই রূপ সে প্রথমবার দেখল। তুমি ওর সাথে কথা বলছিলে কেন? ও নিজে থেকেই। আমার অনুমতি ছাড়া তুমি কারোর সাথে কথা বলবে না। আপনি সবার সামনে সিন ক্রিয়েট করছেন আয়ান। সিন? তুমি এখনো কিছুই দেখোনি নীরা। ঠিক সেই মুহূর্তে মিউজিক শুরু হলো। আয়ান নীরার হাত ধরে একটানে তাকে ডান্স ফ্লোরের দিকে নিয়ে গেল। ছাড়ুন, আমি নাচবো না। তুমি তাই করবে যা আমি বলবো। আয়ান নীরাকে ডান্স ফ্লোরের মাঝে নিয়ে এলো। একটা হাত দিয়ে সে নীরার কোমর জড়িয়ে ধরল, অন্য হাত দিয়ে তার হাতটা চেপে ধরল। নীরা বাধা দিতে পারল না। তাদের চারপাশে সবাই তাদের দেখছিল। প্লিজ আমাকে যেতে দিন, সবাই দেখছে। দেখতে দাও, ওদের জানা দরকার তুমি কার। আয়ান নীরাকে নিজের আরও কাছে টেনে নিল, এত কাছে যে নীরার শরীর আয়ানের শরীরের সাথে মিশে গেল। নীরা তার বুকের ভেতরে আয়ানের হৃৎপিণ্ডের ধুকফুকানি শুনতে পাচ্ছিল। আপনি আমাকে কষ্ট দিচ্ছেন। তোমাকে কষ্ট দেওয়ার অধিকার শুধু আমার, আর কারো নয়। ওই মিশাল ওর থেকে 100 হাত দূরে থাকবে। কেন? আপনি ওকে ভয় পান? ভয়? নীরা, আমি ভয় পাই না, আমি শুধু রেগে যাই। আর আমি রেগে গেলে কি হয় সেটা তুমি দেখতে চাইবে না? আয়ান নীরাকে ঘোরালো। নীরা টাল সামলাতে না পেরে আয়ানের বুকে আছড়ে পড়ল। আয়ান তাকে শক্ত করে ধরে রাখল। আমার থেকে পালানোর চেষ্টা করো না। যত দূরে যাবে তত জোরে আমি তোমাকে টেনে আনবো। আপনি একটা দানব। আমি তোমার দানব, শুধু তোমার। নীরা আয়ানের চোখের দিকে তাকালো। সে আগুনে সে পুড়ে যাচ্ছিল। সে ঘৃণা করতে চেয়েছিল, কিন্তু এই তীব্র অধিকারবোধ, এই উগ্র পজেসিভনেস তার শরীরকে অবশ করে দিচ্ছিল। পেন্ট হাউসে ফিরে ঘরে ঢুকেই নীরা তার গলার নেকলেসটা খুলে ছুঁড়ে মারল। সবটা নাটক ছিল, তাই না? আমাকে সবার সামনে আপনি ট্রফি হিসাবে দেখানোর জন্য নিয়ে গিয়েছিলেন। চুপ। আয়ান তার টাক্সেডোর বোতাম খুলতে খুলতে নীরার দিকে এগোলো। না, আজ আপনি চুপ থাকবেন। আপনি কি চান আমার কাছে? কেন আমাকে এভাবে তিলে তিলে মারছেন? আমি তোমাকে মারছি না নীরা, আমি তোমাকে বাঁচাচ্ছি। ওই মিশাল লোকটা কে? কেন আপনি ওকে ভয় দেখালেন? তুমি সত্যি খুব সরল নীরা। আমি আপনার কোনো রহস্যের সমাধান করতে চাই না, আমি মুক্তি চাই। মুক্তি? আয়ান এক ঝটকায় নীরাকে ধরে দেয়ালের সাথে চেপে ধরল। তার দু হাত নীরার দুপাশে দেয়ালে রাখল। পালানোর সব পথ বন্ধ। মুক্তি পাবে, সব হিসাব শেষ হলে মুক্তি পাবে। কিসের হিসাব? তুমি সত্যি কিছু মনে করতে পারছো না? কি মনে করব? আমি আপনাকে চিনি না। সত্যি চেনো না? আয়ানের কণ্ঠস্বর হঠাৎ করে যেন বদলে গেল। সেই ঠান্ডা ভাবটা নেই, বরং তাতে এক অদ্ভুত যন্ত্রণা। আমি শুধু জানি আপনি একটা গ্যাংস্টার যে আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। নরক? আয়ানের চোখ দুটো জ্বলছিল। সে তার সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। সে নীরার মুখের দিকে ঝুঁকল। নীরা ভয়ে চোখ বন্ধ করে ফেলল। আয়ান তার ঠোঁট দিয়ে নীরার ঠোঁট স্পর্শ করল, প্রথমে আলতো করে, যেন সে কিছু একটা পরখ করে দেখছে। নীরা জমে গেছিল। সে বাধা দিতে চেয়েছিল,
কিন্তু তার শরীর যেন অবশ হয়ে গেছে। আয়ান এবার আরও গভীর হলো। এটা কোনো মিষ্টি চুমো ছিল না, এটা ছিল রাগ, যন্ত্রণা, অধিকার আর বহু বছরের জমানো এক তীব্র আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। নীরা কেঁপে উঠল। আয়ান যখন তাকে ছাড়ল, দুজনই হাঁপাচ্ছিল। নীরা হতভম্ব হয়ে আয়ানের দিকে তাকিয়েছিল। আপনি তুমি আমার নীরা, শুধু আমার। আয়ান নীরার গালে হাত রাখল, তার বুড়ো আঙ্গুল নীরার ঠোঁট স্পর্শ করল। তোমার স্বাদটাও বদলায়নি নীলু। কি কি বললেন? নীরা চোখ বড় বড় হয়ে গেল। আপনি আপনি আমাকে কি বলে ডাকলেন? আয়ান যেন সম্বিত ফিরে পেল। সে বুঝতে পারল সে তার সবচেয়ে বড় গোপন কথাটা বলে ফেলেছে। তার দ্য শ্যাডোর মুখোশটা এক মুহূর্তের জন্য হলেও খসে পড়েছে। কে কে নীলু? নীরার গলার স্বর কাপা কিন্তু তীব্র। সে আয়ানের দিকে তাকিয়ে আছে, যে লোকটা এক মুহূর্তের জন্য তার সমস্ত দুনিয়া কাঁপিয়ে দিয়েছে। আয়ান তার কাছ থেকে এক পা পেছিয়ে গেল। তার চোখ দুটোয় যে অদ্ভুত যন্ত্রণা নীরা এক সেকেন্ডের জন্য দেখেছিল, তা মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। তার জায়গায় ফিরে এলো সে বরফ শীতল অগম্য ছায়া। তুমি কি শুনেছ? সেটা জরুরি নয়। জরুরি? আপনি আপনি আমাকে অন্য কারো নামে ডেকেছেন? কে সে? বলুন আমাকে। আমার অতীত সম্পর্কে তোমার আগ্রহ থাকা উচিত নয় নীরা। কেন? কারণ আমি আপনার বর্তমান, আপনার খেলার পুতুল। আয়ান কোনো জবাব দিল না। সে নীরার থেকে চোখ ফিরিয়ে ঘরের অন্য দিকে চলে গেল। সে একটা সিগারেট ধরালো। যদিও এই পেন্ট হাউসে তাকে আগে কখনো ধূমপান করতে দেখেনি নীরা। জবাব দিন আয়ান, কে এই নীলু? সে কি দেখতে আমার মতো, নাকি আমি তার মতো দেখতে বলে আপনি আমাকে বিয়ে করেছেন? চুপ। না, আজ আমি চুপ করব না, আপনি আমাকে উত্তর না দেওয়া পর্যন্ত। নীরা কথা শেষ করার আগেই আয়ান অবিশ্বাস্য দ্রুত গতিতে তার কাছে ফিরে এলো। সে সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধোঁয়াটা নীরার মুখের ওপর ছাড়ল। নীরার দম বন্ধ হয়ে আসতে চাইল। আমি বলেছিলাম আমার নিয়ম ভাঙবে না। আয়ান এক হাতে নীরার দুটো হাত চেপে ধরে দেয়ালের সাথে চেপে ধরল। অন্য হাতে সে জ্বলন্ত সিগারেটটা ধরে রাখল নীরার গালের খুব কাছে। আপনি আপনি আমাকে পুড়িয়ে দেবেন? পুড়িয়ে তো তুমি গেছো নীরা, যেদিন আমার নামে কবুল বলেছিলে। আমি বলিনি, আমাকে বাধ্য করা হয়েছিল। তাতে কিছু আসে যায় না। তুমি এখন আমার। আর নীলু একটা মরা নাম, একটা অতীত। সেই অতীত খুঁড়তে গেলে তুমি নিজেই জীবন্ত কবর হয়ে যাবে। আয়ান আঙ্গুলগুলো নীরার গাল চেপে ধরল, তাকে নিজের দিকে তাকাতে বাধ্য করল। আমার দিকে তাকাও। না। তাকাও। নীরা অনিচ্ছা সত্ত্বেও চোখ খুলল। সে লোকটা চোখে গভীরে সে আগুনটা দেখল। এই নাম তুমি আর কখনো আমার সামনে উচ্চারণ করবে না, বুঝেছো? আমি বুঝেছো? হ্যাঁ। আয়ান এক ঝটকায় তাকে ছেড়ে দিল। সে নিজের টাইট হয়ে থাকা মুঠিটা খুলল। নীরা দেখল লোকটা রাগে কাঁপছে। আমার স্টাডিতে এসো না। আয়ান ঘর থেকে বেরিয়ে গেল, দরজাটা সশব্দে বন্ধ করে। নীরা ধপ করে মেঝেতে বসে পড়ল। নীলু, এই নামটা একটা চাবি, সে জানে, কিন্তু কিসের চাবি? পরদিন সকালে নীরা সারা রাত ঘুমায়নি। আয়ান ঘরে ফেরেনি। সকালে রিনা যখন নাস্তা নিয়ে এলো, নীরা তাকে থামালো। রিনা আন্টি, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? স্যার বারণ করেছেন। স্যার এখানে নেই, প্লিজ। নীলু নামে আপনি কাউকে চেনেন? নামটা শোনার সাথে সাথে রিনার হাত থেকে ট্রেটা প্রায় পড়েই যাচ্ছিল। সে কোনো মতে সেটা সামলে নিল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ম্যাম, এই নাম আপনি কোথায় পেলেন? তার মানে আপনি চেনেন? কে সে? ম্যাম প্লিজ, স্যার জানতে পারলে আমার। আপনার কিছু হবে না, শুধু বলুন সে কে। আমি জানি না, কিন্তু স্যার যখন ছোট ছিলেন তখন মাঝে মাঝে এই নামটা। রিনার কিছুই বলার আগেই দরজায় শানের বলা শোনা গেল। রিনা, স্যার তোমাকে নিচে রাখছেন। রিনা ভয়ে কেঁপে কেঁপে ঘর থেকে বেরিয়ে গেল। নীরা বুঝতে পারল এই বাড়ির সবাই কিছু না কিছু জানে, কিন্তু সবাই আয়ানকে জমের মতো ভয় পায়। নীরা তার নতুন ফোনটা হাতে নিল। সেভ করা দুটো নম্বরের একটাতে সে কল করলো। হ্যালো নীরা, মা তুই ভালো আছিস? আমি কেমন আছি সেটা জরুরি না বাবা। আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? নীলু কে? ফোনের ওপাশে পিন পতন নীরবতা। নীরার মনে হলো তার বাবা যেন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছেন। তুই এই নাম কোথায় পেলি? আয়ান আয়ান আমাকে এই নামে ডেকেছে। সর্বনাশ। নীরা শোন, আমার কথা শোন, এই নাম তুই আর কখনো মুখে আনবি না। আয়নের সামনে তো নই। কেন বাবা? কে এই নীলু? সত্যিটা বলো, আমার সাথে এর কি সম্পর্ক? এটা তোর ছোটবেলার ডাক নাম ছিল। তোর মা তোকে আদর করে ডাকতো। মিথ্যে কথা, আমার মা আমাকে অন্য নামে ডাকতো। আমার নাম মনে আছে। নীরা প্লিজ,
তুই যদি ভালো চাস এই ব্যাপারটা এখানেই ভুলে যা। আয়ান জানতে না পারে তুই আমাকে এটা জিজ্ঞেস করেছিস। বাবা, আফসার চৌধুরী ফোনটা কেটে দিলেন। নীরা হতবম্ব হয়ে বসে রইল। তার বাবা ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে। তার মানে নীলু শুধু আয়ানের অতীত নয়, তার বাবাও এই নামের সাথে জড়িত। ঠিক সেই মুহূর্তে আয়ানের স্টাডিতে একটা ল্যাপটপের স্ক্রিনে নীরার সম্পূর্ণ কলটি রেকর্ড হলো এবং অডিও ফাইলটি ট্রান্সক্রাইবড হলো। আয়ান সেটার দিকে তাকিয়েছিল। তার ঠোঁটে কোনো হাসি ছিল না। সন্ধ্যাবেলা যখন নীরা ঘর থেকে বেরোলো, দেখল আয়ান লিভিং রুমের সোফায় বসে আছে। তার সামনে কাচের গ্লাসে কোনো পানীয়। বাবার সাথে কথা হলো? নীরা জমে গেল। সে ভাবতেও পারেনি আয়ান এত দ্রুত জেনে যাবে। আমি তোমাকে অনুমতি দিয়েছিলাম বাবার সাথে কথা বলার, নীরা। আমার পিঠ পিছনে গোয়েন্দাগিরি করার জন্য নয়। তুমি শুধু সেই কাজটাই করেছো যেটা আমি তোমাকে বারণ করেছিলাম। আয়ান গ্লাসটা টেবিলের ওপর রাখলো। উঠে দাঁড়ালো সে। মনে হচ্ছে তোমাকে তোমার জায়গাটা ঠিকমতো বোঝানো হয়নি। কি করবেন আপনি? শাস্তি? আমার নিয়ম ভাঙার একটা শাস্তি তো আছে। আয়ান নীরার দিকে এগোলো। নীরা পেছিয়ে যেতে যেতে একটা বুক শেলফে ধাক্কা খেলো। আমার কাছে আসবেন না। আমি তোমার স্বামী নীরা, তোমার কাছে আসার অধিকার আমার আছে। আয়ান নীরার ঠিক সামনে এসে দাঁড়ালো। সে নীরার হাতটা ধরে নিজের গ্লাসের ওপর রাখলো। গ্লাসটা বরফ শীতল। পানীয়টা ধরো। আমি পারবো না। ধরো। নীরা কাপা হাতে গ্লাসটা ধরলো। আয়ান তার হাতটা নিজের হাতে মুড়ে নিল। এখন আমাকে খাওয়াও। কি? খাওয়াও। আপনি পাগল হয়ে গেছেন। অনেক আগেই। আয়ান নীরার হাতটা ধরে গ্লাসটা তার নিজের ঠোঁটের কাছে নিয়ে এলো। সে নীরার চোখের দিকে তাকিয়ে এক চুমুক পান করলো। নীরার হাত কাঁপছিল। ভালো, খুব ভালো। নীরা আয়ান গ্লাসটা তার হাত থেকে নিয়ে নিল। এখন ঘরে চলো। কেন? আমার স্ত্রী আমার জন্য তৈরি হবে, আমি দেখব। মানে আজ রাতে তুমি আমার জন্য সাজবে আর আমি তোমাকে সাহায্য করব। নীরার সিদ্ধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল। লোকটার মাথায় কি চলছে? বেডরুমে আয়ান তার আলমারি খুলে একটা কালো সিল্কের ড্রেস বের করলো। এটা প্রায় স্বচ্ছ। এটা আমি এটা পারবো না। এটা তুমি পরবে আমার সামনে এখনই। না প্লিজ। নীরা, আমার ধৈর্য পরীক্ষা করো না। নীরা চোখে জল এসে গেল। সে বুঝতে পারছিল এই লোকটার কাছে তার কোনো সম্মান নেই। সে কাপা হাতে নিজের সালোয়ার কামিজটা খুলতে শুরু করলো। আয়ান সোফায় বসে তাকে দেখছিল। তার দৃষ্টিতে কোনো কামুকতা ছিল না, ছিল ঠান্ডা হিসেবি বালিকানা। নীরা যখন শুধু তার ইনারওয়্যারে দাঁড়িয়ে কাঁপছিল, আয়ান উঠে দাঁড়ালো। সে ড্রেসটা নিয়ে নীরার কাছে এলো। ঘোরো। নীরা যান্ত্রিকভাবে ঘুরে দাঁড়ালো। আয়ান ড্রেসটা তার ওপর রাখলো। তার ঠান্ডা আঙ্গুল নীরার কাঁধ পিঠ স্পর্শ করলো। নীরা শিউরে উঠল। তুমি কাঁপছো কেন নীরা? আমার ঠান্ডা লাগছে। মিথ্যে, তুমি ভয় পাচ্ছ। আয়ান নীরার পেটের টিপারটা খুব ধীরে ধীরে যন্ত্রণা দিয়ে ওপরে উঠালো। তুমি এখনো বুঝতে পারছো না, তাই না? কি? তুমি যত আমার থেকে পালানোর চেষ্টা করবে, যত সত্য খোঁজার চেষ্টা করবে, তুমি তত বেশি আমার জালে জড়িয়ে পড়বে। তুমি আমার, তোমার শরীর, তোমার মন, তোমার অতীত, সব আমার। আয়ান নীরাকে আয়নার সামনে দাঁড় করালো। নীরা দেখলো কালো পোশাকে তাকে অদ্ভুত সুন্দর লাগছে, কিন্তু তার চোখ দুটোই রাজ্যের আতঙ্ক। আয়ান তার পিছনে দাঁড়িয়ে তার কাঁধে থুতনি রাখলো। সুন্দর, খুব সুন্দর, আমার নীল ঠিক যেমনটা। নীরা আয়নার প্রতিবিম্বে দেখলো আয়ানের চোখ দুটো যন্ত্রণায় জ্বলজ্বল করছে। আপনি আমাকে কষ্ট দিচ্ছেন। কষ্ট? তুমি এখনো কষ্ট দেখোনি নীরা। ঠিক সেই মুহূর্তে আয়ানের পকেটের ফোনটা বেজে উঠল। আয়ান এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো, যেন সেই জগৎ থেকে ফিরে এলো। সে নীরার কাছ থেকে সরে গেল। শান। বস, আপনার কথা মতো আমরা আফসার চৌধুরীর উপর নজর রেখেছিলাম। কি খবর? উনি খুব ঘাবড়ে গেছেন বস। উনি নীরা ম্যামের কলের পর থেকেই পাগলের মতো করছেন। উনি এইমাত্র দ্য ভাইপারের সাথে যোগাযোগ করছেন। আয়ানের ঠোঁটে একটা সূক্ষ্ম হিংস্র হাসি ফুটে উঠল। সে বারান্দায় চলে গেল। ভালো, খুব ভালো। ইঁদুরটা শেষ পর্যন্ত বাঘের গর্তে নিজেই পা দিয়েছে। আফসারের প্রতিটি নিঃশ্বাসের খবর আমার চাই। ও জুবাইর পর্যন্ত পৌঁছানোর আগে আমি ওর সব পথ বন্ধ করে দেব। আয়ান ফোনটা কেটে দিল। সে বারান্দার রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো। তার প্রতিশোধের খেলা জমে উঠেছে। এদিকে বেডরুমে নীরা আয়নার সামনে দাঁড়িয়ে কাঁপছিল। নীলু নামটা তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। সে কে, আর আয়ান কেন তাকে কষ্ট দিয়ে এমন পৈশাচিক আনন্দ পাচ্ছে? আপনি একটা পিশাচ। রাত শেষ হয়ে ভোরের আলো ফুটছে।
নীরা গত রাতে সেই কালো সিল্কের পোশাকটা পাল্টায়নি। সে মেঝের এক কোনায় শেড দিয়ে বসে আছে, ঠিক যেখানটায় আয়ান তাকে কাল রাতে ছেড়ে দিয়েছিল। তার ঠোঁট কাঁপছে। কাল রাতে সেই উগ্র চুমনের স্বাদ নয়, বরং নীলু নামটা তাকে তাড়া করে বেড়াচ্ছে। আয়ান সারা রাত ঘরে ফেরেনি। নীরা দরজা খোলার চেষ্টা করেছিল, কিন্তু বাইরে থেকে লক করা। সে বন্দি, আক্ষরিক অর্থেই বন্দি। সকাল হয়ে গেছে। নীরা, সে চমকে তাকালো। আয়ান কখন যে নিঃশব্দে ঘরে ঢুকেছে সে টেরও পায়নি। তার পরনে একটা ফ্রেশ কালো শার্ট, চুলগুলো ভেজা, মনে হচ্ছে সে জিম থেকে ফিরল। দরজাটা খুলুন। এটা তোমার ঘর নীরা, তুমি এখানেই থাকবে। আপনি আমাকে বন্দি করে রাখতে পারেন না। আমি তো তাই করছি। আয়ান নীরার দিকে এগোলো। মেয়েটা গত রাতের ধাক্কায় এখনও কাঁপছে। নীরা, সে একটা বোতাম টিপে ঘরের ভারী পর্দাগুলো সরিয়ে দিল। তীব্র আলো এসে পড়ল নীরার ফ্যাকাশে মুখে। ওঠো, নাস্তা তৈরি। আমি খাবো না। তুমি খাবে? তুমি দুর্বল হয়ে পড়লে আমার ভালো লাগে না। আমার ভালো মন্দে আপনার কি আসে যায়? আমি শুধু আপনার খেলার একটা পুতুল। পুতুলদেরও যত্ন নিতে হয় নীরা, না হলে তারা ভেঙে যায়। আমি ভেঙে গেলেই তো আপনার সুবিধা। আয়ান ঝুঁকে নীরার হাত ধরে একটানে দাঁড়া করালো। নীরা টলমল করছিল, কিন্তু আয়ান তাকে শক্ত করে ধরে ফেলল। না, তোমার ভেঙে পড়া চলবে না। তোমাকে আমার দরকার। এখন যাও, তৈরি হয়ে নাও। কেন? আবার কোন নতুন নাটক? তোমার বাবা আসছে। বাবা? বাবা এখানে কেন আসছে? মনে হচ্ছে তোমার বাবা তার মেয়ের সাথে দেখা করার জন্য খুব ছটফট করছে, অথবা হয়তো সে আমার সাথে কিছু পুরনো হিসাব মেটাতে চায়। আপনি বাবাকে কিছু করবেন না। সেটা নির্ভর করছে তোমার উপর। আয়ান নীরার ডাল আলতো করে ছুঁয়ে দিল। যাও, তোমার বাবার সামনে আমার সুখী স্ত্রীর মতো আচরণ করবে। এমন কিছু যেন সে সন্দেহ না করে যে তুমি এই বিয়েতে অখুশি। আর যদি করি? তাহলে হয়তো তুমি তোমার বাবাকে শেষবারের মতো দেখবে। আয়ানের চোখ দুটোয় কোনো কৌতুক ছিল না। নীরা বুঝতে পারল এই লোকটা তার বাবাকেই তার বিরুদ্ধে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে। 1 ঘন্টা পর লিভিং রুমের বিশাল সোফায় নীরা পাথরের মতো বসে আছে। আয়ান ঠিক তার পাশেই বসে আছে, একটা হাত নীরার কাঁধের ওপর রাখা। যে কেউ দেখলে ভাববে এক সুখী প্রেমময় দম্পতি। আফসার চৌধুরী যখন ঘরে ঢুকলেন তার পা কাঁপছিল। শান তাকে প্রায় ঠেলে ঠেলে ভিতরে নিয়ে এলো। বাবা! নীরা উঠে দাঁড়াতে চাইল, কিন্তু আয়ানের হাতটা তাকে কাঁধ চেপে ধরল, তাকে বসতে বাধ্য করলো। আসুন আঙ্কেল, আপনার মেয়ের জন্য আপনার খুব মন পড়ছিল শুনলাম। আয়ানের দিকে না দেখে নীরার দিকে বলে, মা, নীরা, তুই তুই ভালো আছিস? বাবা, তোমার এই অবস্থা কেন? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আফসার চৌধুরীকে দেখে মনে হচ্ছিল তার বয়স 10 বছর বেড়ে গেছে। চোখ দুটো কোটরের ভেতরে। তোমার মেয়ে ভালোই আছে আফসার, আমার যত্নে আছে, তাই না ডার্লিং? আয়ান নীরার জলে আলতো করে বেলি কাটল। নীরা ঘৃণায় শক্ত হয়ে গেল, কিন্তু বাবার সামনে সে কিছুই বলতে পারল না। বাবা, তুমি ঠিক আছো? আমি, হ্যাঁ। তো তুই তুই শুধু আয়ান বাবা যা বলে তাই শুনিস। বাবা! শুনলেন তো, বাবা মেয়ের কি দারুণ বোঝাপড়া। সোফা থেকে উঠে দাঁড়ালো। সে আফসার চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ালো। তা জুবাইরের সাথে যোগাযোগ হলো আপনার? নামটা শোনার সাথে সাথে আফসার চৌধুরী ভয়ে 2 কদম পিছিয়ে গেলেন। না না, আমি 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 চিনি না। কাকে বলছেন? চেনেন না? কি আশ্চর্য! অথচ আমার লোকরা দেখলো আপনি গত পরশু রাতেও তার ডেরায় ঢোকার চেষ্টা করছিলেন। ওগুলো মিথ্যা কথা। আমি মিথ্যে? আয়ানের এক চিৎকারে পুরো ঘরটা কেঁপে উঠল। নীরা ভয়ে সোফার হাতল চেপে ধরল। আপনি ভাবলেন কি করে আফসার চৌধুরী? আপনি আমার শ্বশুরের চেয়ারে বসে আছেন বলে আমি আপনাকে ছেড়ে দেব? আয়ান বাবা, বিশ্বাস করো, আমি আফসারের কলার চেপে ধরে। বিশ্বাস? বিশ্বাস শব্দটা আপনার মুখে মানায় না। আপনি আমার সাথে পার্টনারশিপে ছিলেন, আবার জুবাইরের সাথেও হাত মিলিয়েছিলেন। আমি জুবাইরকে ভয় পেতাম। ও আপনাকে ভয় দেখায়নি, ও আপনাকে লোভ দেখিয়েছিল, আমার বাবার সাম্রাজ্যের লোভ। নীরা কিছুই বুঝতে পারছিল না। বাবার সাম্রাজ্য? জুবায়ের? কিসের সাম্রাজ্য? বাবা কি সব বলছে? আয়ান আফসারের কলার ছেড়ে দিল। সে নীরার দিকে ফিরল। তোমার বাবাকে জিজ্ঞেস করো 19 বছর আগে ঠিক কি হয়েছিল। না না না, নীরার কিছু না। ও পাগল হয়ে গেছে। বাবা বলো। বলুন আফসার, বলুন কিভাবে আপনি আর জুবাইর মিলে আমার বাবাকে শেষ করে দিয়েছিলেন। আমি 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 করিনি, আমি শুধু। বাবা! নীরা ছুটে এসে তার বাবার সামনে দাঁড়ালো। বাবা, আমার দিকে তাকিয়ে বলো, ও যা বলছে সব মিথ্যা। আফসার চৌধুরী তার মেয়ের চোখের দিকে তাকাতে পারল না। সে মাথা নিচু করে কাঁপছিল। বাবা! আমি শুধু
টাকা চেয়েছিলাম নীরা। আমি জানতাম না ওরা ওরা তোর মাকে মেরে ফেলবে। নীরা যেন কানে ভুল শুনল। মা, আমার মা। হ্যাঁ, তোর মা সেদিন সেদিন ওই বাড়িতে ছিল আয়ানের মায়ের সাথে। না না, আমার মা তো আলাদা আলাদা। আমি মানা করেছিলাম, আমি বলেছিলাম নীলুকে, মানে তোকে আর তোর মাকে যেন। নীরা আর শুনতে পারল না, তার মাথা ঘুরে উঠল। মা, নীলু, আয়ানের বাবা, সবকিছু এক সুতোয় বাঁধা। শান, শান আর তার লোকেরা এসে আফসার চৌধুরীকে টেনে নিয়ে গেল। নীলিমা, আমাকে বাঁচা। আয়ান, আমাকে ক্ষমা করে দাও, আমি সব বলবো। ঘরের দরজা বন্ধ হয়ে গেল। নীরা স্তব্ধ, নিশ্চল হয়ে মেঝের ওপর বসে পড়ল। তার পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে গেছে। তার বাবা তার মায়ের মৃত্যুর জন্য সে টেরও পেল না কখন আয়ান তার পাশে এসে বসেছে। এবার বুঝতে পারছো কেন আমি তোমাকে এখানে এনেছি? আপনি সব জানতেন? হ্যাঁ। আপনি জানতেন আমার বাবা, হ্যাঁ, এবং আপনি আমাকে বিয়ে করলেন? আমি তোমাকে বিয়ে করেছি কারণ এই প্রতিশোধের খেলায় তুমি আমার মূল অস্ত্র। নীরা আয়ানের দিকে তাকালো। তার চোখে আর জল নেই, শুধু এক অসীম শূন্যতা। তাহলে আপনিও তো আপনার বাবার হত্যাকারীর মেয়েকে স্পর্শ করেছেন, আপনার ঘেন্না লাগেনি? আয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। সে নীরার হাতটা চেপে ধরল। ঘেন্না? আমার শুধু তোমার ওই লোকটার রক্ত শরীরে বইছে বলে ঘেন্না লাগে, কিন্তু যখন আমি তোমাকে স্পর্শ করি। আয়ান নীরার আরও কাছে এলো। যখন আমি তোমাকে দেখি তখন আমার অন্য কিছু মনে হয়। কি মনে হয় আমি আমার শৈশবকে ছুঁয়ে দেখছি। আয়ান তার হাতটা নীরার গালবে নামিয়ে আনলো তার ঠোঁটের ওপর। তোমার বাবা তোমার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে নীরা। সে তোমার শৈশব কেড়ে নিয়েছে, সে আমার সব কেড়ে নিয়েছে। আমার কিচ্ছু মনে পড়ছে না, আমার সব গুলিয়ে যাচ্ছে। নীরা কাঁপতে শুরু করলো। তার মাথায় অসহ্য যন্ত্রণা হতে লাগলো। পুরনো আবঝা কিছু দৃশ্য, আগুন, চিৎকার, আর একটা ছোট ছেলের হাত। নীরা দুহাতে নিজের মাথা চেপে ধরল। সে কিছু মনে করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। নীরা কি হয়েছে? আয়ানের হিংস্র দা শ্যাডো রূপটা এক মুহূর্তে উধাও হয়ে গেল। সে ভয় পেয়ে গেল। সে নীরাকে ধরে ফেলল। নীরা, আমার দিকে তাকাও। আমার কিছু মনে নেই, শুধু অন্ধকার। নীরা আয়ানের টি শার্ট খামচে ধরল। সেই যন্ত্রণার মধ্যে আশ্রয় খুঁজছিল। তোমাকে কিছু মনে করতে হবে না। আয়ান নীরাকে আলতো করে নিজের বুকে টেনে নিল। এবার আর কোনো জোর ছিল না, কোনো অধিকারের আস্ফালন ছিল না, ছিল শুধু এক অদ্ভুত এক মায়া। তোমাকে কিছু মনে করতে হবে না নীলু, আমি আছি, আমি সব মনে রেখেছি। নীরা আয়ানের বুকের মধ্যে নিঃশ্বাস করে ফুপিয়ে কেঁদে উঠল। সে তার বাবার জন্য কাঁদছে না, সে কাঁদছে তার ভেঙে যাওয়া শৈশবের জন্য, তার মৃত মায়ের জন্য। আর সে কাঁদছে কারণ এই মুহূর্তে যে লোকটাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে, সেই লোকটার বুকেই সে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করছে। মা, না। মেয়েটা কাঁপছিল। তার চোখ দুটো খোলা, কিন্তু দৃষ্টি শূন্য। সে আয়ানের বুকে মাথা রেখেই বসে আছে, কিন্তু সে দেখছে 19 বছর আগের এক ভয়াবহ রাতের দুঃস্বপ্ন। তার বাবা, তার মা আর আয়ানের পরিবার সব একাকার হয়ে গেছে। নীরা। আয়ান তার কাঁধ ধরে ঝাঁকুনি দিল। সেই মাত্র তার জীবনের সবচেয়ে বড় সত্যটা প্রকাশ করেছে, কিন্তু তার সামনেই তার স্ত্রী যেন পাথর হয়ে যাচ্ছে। নীরা, আমার দিকে তাকাও। মিথ্যে, সব মিথ্যে। আমার বাবা এমন না। সত্যটা বলবে না নীরা? তোমার বাবা একজন খুনি, একজন বিশ্বাসঘাতক। আর আপনি কি? নীরা আয়ানের দিকে তাকালো। তার শূন্য দৃষ্টিতে এবার এক অদ্ভুত আগুন জ্বলে উঠল। আপনিও তো খুনের কথাই বলছেন। প্রতিশোধ আপনি তো তাই করতে চান। আমি আমার পরিবারের জন্য লড়ছি। আর আমি কার জন্য লড়বো? যে বাবা আমাকে বড় করেছে সে আমার মায়ের হত্যাকারী, আর যে স্বামী আমাকে বিয়ে করেছে সে আমার বাবাকে মারার জন্য আমাকে ব্যবহার করছে। নীরা একটা হিস্টেরিক হাসি হেসে উঠল। বাহ, কি দারুণ খেলা। নীরা, তুমি অসুস্থ বোধ করছো? না, আমার কিছু হয়নি। আমি সব বুঝতে পারছি। আপনি আমাকে সেই প্রথম থেকেই চিনতেন, তাই না? হ্যাঁ। নীলু। নীরা নামটা উচ্চারণ করলো যেন এটা একটা বিষ। আপনি জানতেন আমি নীলু, যার মা আপনার পরিবারের সাথে মারা গেছে। আপনি জানতেন আমি সেই আফসার চৌধুরীর মেয়ে। আমি সব জানতাম। আর আপনি অপেক্ষা করেছিলেন কবে আমার বাবাকে তার মেয়ের বিনিময়ে শেষ করবেন। নীরা ডলমল পায়ে উঠে দাঁড়ালো। সে আয়ানের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তাকে এই প্রথমবার দেখছে। আপনি আমার থেকেও বড় শয়তান আয়ান খান। আপনি একটা ঠান্ডা মাথার দানব।
নীরা আর এক মুহূর্তেও দাঁড়ালো না। সে টলটল করে বেডরুমের দিকে চলে গেল। আয়ান তাকে বাধা দিল না। সে শুধু দেখল মেয়েটা ঘরের ভেতরে গিয়ে সশব্দে দরজা বন্ধ করে দিল। শান, বস, শান যেন ছায়া থেকেই বেরিয়ে এলো। সে আফসার চৌধুরীকে নিয়ে যাওয়ার পর থেকেই লিভিং রুমের এক কোণে দাঁড়িয়েছিল। ডাক্তারকে ফোন করো, ডক্টর রেহানকে এখনই। জি বস। আর শোনো, বস, ম্যামের ঘরের বাইরে থাকবে, উনি যেন নিজের কোনো ক্ষতি করতে না পারেন, কিন্তু ওকে একা থাকতে দে। ঠিক আছে বস। কিছুক্ষণ পর ডক্টর রেহান যখন পেন্ট হাউসে পৌঁছালেন তখন প্রায় মাঝরাত। রেহান শুধু আয়ানের ডাক্তার নন, তিনি আয়ানের পরিবারের পুরনো বন্ধু। ১৯ বছর আগে সেই রাতের পর তিনিই প্রথম কিশোর আয়ানের মানসিক চিকিৎসা করেছিলেন। ভিতরে গিয়েছিলাম। রেহান স্টাডি রুমে আয়ানের সামনে বসলেন। আয়ান জানালার বাইরে তাকিয়েছিল। কেমন আছে ও? সিভিয়ার মেন্টাল শট। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে এসেছি, কিন্তু এটা কোনো সমাধান নয়। আয়ান, ও সব জেনে গেছে? আমি তোমাকে বারণ করেছিলাম। আমি বলেছিলাম ওর স্মৃতিশক্তি। আর কি করতাম আমি? কতদিন ওকে অন্ধকারে রাখতাম। ও নিজেই নীলু নামটা খুঁজে পেয়েছিল। নীলু নামটা খুঁজে পাওয়া আর আমার বাবার আমার মায়ের হত্যাকারী, এই দুটো সত্য এক নয়। তুমি একে এক ধাক্কায় ১৯ বছর আগের সেই রাতের আগুনে ফেলে দিয়েছ। ও আমার স্ত্রী, ওর এই সত্যটা জানার অধিকার আছে। অধিকার নাকি তোমার প্রতিশোধের প্ল্যান? আয়ান কোনো জবাব দিল না। আয়ান, তুমি নীরাকে কেন বিয়ে করেছো? তোমার প্রতিশোধের জন্য নাকি কারণ ও নীলু? দুটোই এক। না, এক নয়। যদিও নীলু হয় তবে ও তোমার ভালোবাসার মানুষ, আর যদি ও প্রতিশোধের অস্ত্র হয় তবে ও তোমার শিকার। তুমি দুটো একসাথে করতে পারো না। কেন পারবো না? কারণ একটা তোমার হৃদয়কে শক্ত করে আর অন্যটা তোমার হৃদয়কে দুর্বল করে দেয়। তুমি এখন কোনটা চাও? আমি জুবাইরকে শেষ করতে চাই, আর আফসার চৌধুরীকে। আর নীরা? আয়ান আবার জানালার দিকে মুখ ফিরালো। মনে রেখো আয়ান, তুমি ওকে যত বড় আঘাতই দাও না কেন, ওর স্মৃতিশক্তি সম্পূর্ণ ফিরে আসেনি। কিন্তু যদি আসে, যদি সেই রাতের আগুন, সেই চিৎকার ওর মনে পড়ে যায়, তাহলে তুমি ওকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। ও হয়তো আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। আমি ওকে মরতে দেব না। বেঁচে থাকা আর স্বাভাবিক থাকা এক জিনিস নয়। আমি চলি, কাল সকালে আবার আসবো। ওকে কিছু খেতে বাধ্য করো। পরদিন সকালে আয়ান সারা রাতে স্টাডিতেই ছিল। সকালে সে নীরার ঘরে ঢুকলো। ইনজেকশনের ঘরে নীরা এখনো ঘুমাচ্ছে। তার মুখটা ফ্যাকাশে, চোখের নিচে কালি। ঘুমের মধ্যেও সে যেন কষ্ট পাচ্ছে। আয়ান নীরার পাশে বিছানায় বসলো। সে আলতো করে নীরার চুল সরালো। কেন তুমি আমার প্ল্যানে এভাবে চলে এলে নীলু? কেন তুমি আফসার চৌধুরীর মেয়ে হলে? আয়ান নীরার গালের কাছে মুখ নিয়ে গেল। সে তার নিঃশ্বাসের শব্দ শুনছিল। আমি তোমাকে ঘৃণা করতে চেয়েছিলাম নীরা, খুব চেয়েছিলাম, কিন্তু আমি পারছি না। আয়ান উঠে দাঁড়ালো। তার দ্য শ্যাডোর সত্তাটি তাকে মনে করিয়ে দিচ্ছিল এখানে দুর্বলতার কোনো স্থান নেই। সে রিনাকে ডেকে নীরার জন্য স্যুপ আনতে বলল। নীরা যখন চোখ খুলল তখন দেখলো আয়ান একটা ট্রে হাতে তার সামনে দাঁড়িয়ে আছে। চলে যান, তোমাকে এটা খেতে হবে। আপনার হাতে আমি বিষও খাবো না। আয়ান কোনো কথা না বলে ট্রেটা পাশে রাখলো। সে বাটিটা হাতে নিল। আমি তোমাকে দুবার বলবো না নীরা? আমাকে মেরে ফেলুন প্লিজ। নীরা আয়ানের কাঁধ ধরে একটানে বসালো। তোমাকে মরতে দিলে আমার প্রতিশোধটা কে দেখবে? আয়ান এক চামচ স্যুপ নীরার ঠোঁটের কাছে ধরলো। নীরা মুখ ফিরিয়ে নিল। আয়ান তার চোয়াল চেপে ধরলো। খাও। আয়ান জোর করে স্যুপটা তার গলায় ঢেলে দিল। নীরার চোখ দিয়ে জ্বর গড়িয়ে পড়ল। আপনি একটা জানোয়ার। হ্যাঁ আমি তাই, এখন বাকিটা শেষ করো। আয়ান পুরো বাটিটা নীরাকে জোর করে খাইয়ে দিল। নীরা শুধু কাঁদছিল, কিন্তু কোনো বাধা দিতে পারছিল না। সে খুব দুর্বল। খাওয়ানোর পর আয়ান বাটিটা রেখে দিল। সে রুমাল দিয়ে নীরার ঠোঁট আর চোখের জল মুছে দিল। তার স্পর্শে কোনো আবেগ ছিল না, যেন সে একটা যান্ত্রিক কাজ করছে। আমার বাবার কি হবে? তোমার বাবা? ও এখন আমার জেলে আছে। জুবাইরকে ধরার জন্য ওকে আমার দরকার। তারপর ওকে মেরে ফেলবেন? হয়তো। না। নীরা আয়ানের পা জোড়াতে চাইল, কিন্তু পারল না। প্লিজ, ও যাই করুক, ও আমার বাবা, ওকে মারবেন না। আমি আপনার সব কথা শুনবো, আপনি যা বলবেন তাই করব। সব কথা? হ্যাঁ, সব। তুমি আমার স্ত্রী হিসেবে থাকবে? হ্যাঁ। আমার বিছানায় আসবে? নীরা এক মুহূর্তের জন্য থমকে গেল। সে আয়ানের চোখের দিকে তাকালো, সেই ঠান্ডা হিসেবি চোখ। হ্যাঁ। ভালো, খুব ভালো। আফসার চৌধুরীকে বাঁচিয়ে রাখার জন্য এটা খুব সামান্য দাম, তাই না? আয়ান উঠে দাঁড়ালো। রেস্ট নাও, আজ রাতে আমরা ডিনার একসাথে করব। নীরা রাতের বেলা আয়ান ঘরে ফিরে দেখলো নীরা তৈরি। সে গত রাতে সেই কালো ড্রেসটাই পরেছে, চুলগুলো খোলা। সে আয়নার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তার চোখ শূন্য।
তোমাকে সুন্দর লাগছে। ডিনার কি এখানে হবে? না, আজ তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব। আয়ান নীরাকে নিয়ে পেন্ট হাউসের এক অচেনা অংশে এলো। একটা দরজা খুলে সে ভেতরে ঢুকলো। নীরা ইতস্তত করে তাকে অনুসরণ করলো। এটা একটা ঘর, কিন্তু বেডরুম নয়। ঘরটা অদ্ভুতভাবে সাজানো। দেয়ালের রং হালকা নীল। এক পাশে একটা পুরনো দিনের দোলনা, আরেক পাশে একটা বুকশেলফ, তাতে শুধু বাচ্চার বই। এটা এটা কোথায়? এই পেন্ট হাউসটা কেনার পর এই ঘরটা আমি বানিয়েছিলাম। কার জন্য? একটা দোলনার দিকে তাকিয়ে আমার নীলুর জন্য। নীরা থমকে দাঁড়ালো। আমি ভেবেছিলাম একদিন যখন আমি তোমাকে খুঁজে পাবো, আমি তোমাকে এখানে আনবো। তোমার হয়তো সব মনে পড়ে যাবে। আমার আমার কিছু মনে পড়ছে না। একটা ছবির দিকে গিয়ে এটা দেখো। নীরা কাছে এলো। দেয়ালে একটা হাতে একা ছবি, দুটো বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে। তারা একটা নদীর ধারে হাত ধরে দাঁড়িয়ে আছে। আগুন, কি? আমার আমার সব পুড়ে যাচ্ছে। নীরার চোখ ঝাপসা হয়ে আসলো। সে দেখলো ওই ছবিটার ছেলেটার মেয়েটা, তাদের পিছনে আগুন জ্বলছে। আহ! নীরা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। আয়ান দ্রুত তাকে ধরে ফেললো। নীরা, নীরা, আমি তোমাকে জোর করতে চাইনি। সে বুঝতে পারছিল সে যা করতে চাইছে তা ভুল। সে মেয়েটাকে সারিয়ে তোলার বদলে আরও ভেঙে ফেলছে। সে নীরাকে সেই নীল ঘরটার বিছানায় শুয়ে দিল। ঠিক তখনই শান দরজায় নক করলো। আস্তে, ও ঠিক নেই। বস, খবর খুব খারাপ। কি? জুবায়ের সে জেনে গেছে আশার আমাদের কাছে। তো সে শুধু এটা জানে না, সে ম্যামের ব্যাপারেও জেনে গেছে। সে জেনে গেছে আফসার চৌধুরীর মেয়ে দ্য স্যাডোর স্ত্রী। আয়ানের চোখ দুটো জ্বলে উঠল। জুবায়ের বার্তা পাঠিয়েছে বস। সে আফসারকে চায় না, তাহলে? সে ম্যামকে চায়। আফসারের বদলে মীরা ম্যামকে। আয়ান তার মুঠি এত জোরে বন্ধ করলো যে তার আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গেল। জুবায়ের, দ্য ভাইপার, তার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছে। সে আয়ানের রানীকেই চেয়ে হুসেছে। শান, ও কি চেয়েছে সেটা আর একবার বল। বস, জুবাইরের বার্তা পরিষ্কার। সে আফসার চৌধুরীকে ফেরত দেবে যদি যদি আপনি নীরা ম্যামকে তার হাতে তুলে দেন। ও চায়? আয়ান এখনো সেই নীল ঘরের বিছানার পাশে দাঁড়িয়েছিল, যেখানে নীরা এখনো অচৈতন্য অবস্থায় ঘুমিয়ে আছে। জুবাইরের নামটা শুনে আয়ানের জল শক্ত হয়ে গেল। সে হাত মুঠি করল। তার চোখ জোড়া জানালার বাইরের অন্ধকারের চেয়েও গভীর। বস, ও হুমকি দিয়েছে আপনি রাজি না হলে ও আফসারের সব কুকুরটি ফাঁস করে দেবে। আপনার পরিবারের হত্যাকাণ্ডের সাথে আফসারের জড়িত থাকার প্রমাণ। ও আমাকে ব্ল্যাকমেইল করার সাহস করছে আমার স্ত্রীকে চেয়ে। ও জানে ম্যাম আপনার দুর্বলতা। দুর্বলতা? আয়ান তার পাশের দেয়ালে এত জোরে ঘুষি মারল যে তার হাত কেটে রক্ত বের হলো, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে শুধু অচৈতন্য নীরার দিকে তাকিয়ে আছে। আপনার আদেশ কি বস? আমরা কি যুদ্ধের জন্য প্রস্তুত হব? যুদ্ধ? না, যুদ্ধ নয়। ও একটা খেলা খেলতে চেয়েছে, আমিও খেলবো। বস, জুবাইরকে বার্তা পাঠা, আমি রাজি। কি? বস, আপনি আপনি ম্যামকে? আমি যা বলেছি তাই কর। আমি আমার বাবাকে দেওয়া কথা ফেলবো না। আফসার আর জুবাইর দুজনকেই আমার চাই। কিন্তু ম্যাম। আফসারের বদলে নীরাকে ট্রেডটা হবে আজ রাতেই। শানার কোনো কথা বাড়ালো না। সে জানে দ্য শ্যাডো যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন পৃথিবী উলটপালট হয়ে গেলেও তাতে নড়চড় হয় না। শান ঘর থেকে বেরিয়ে গেল। আয়ানে গিয়ে সে নীরার পাশে বসলো। সে কাটা হাতটা দিয়ে নীরার গাল স্পর্শ করলো। রক্তে নীরার ফ্যাকাশে গালটা লাল হয়ে গেল। আমাকে ঘৃণা করবে তাই না? আমি জানি তুমি আমাকে ঘৃণা করবে, কিন্তু আমার কাছে আর কোনো পথ নেই। নীলু, এই খেলা শেষ করার জন্য তোমাকে আমার দরকার। কিছুক্ষণ পর পানি। ইনজেকশনের ঘোরটা কেটে নীরার গলা শুকিয়ে কাট। সে চোখ খুলে দেখলো সে সেই অদ্ভুত নীল ঘরটায় শুয়ে আছে, আর আয়ন একটা গ্লাস হাতে তার দিকে তাকিয়ে আছে। এটা খাও। নীরা উঠে বসতে চেষ্টা করলো, তার শরীর খুব দুর্বল। আয়ান তাকে ধরে বসালো এবং গ্লাসটা তার ঠোঁটে ধরলো। নীরা কোনো কথা না বলে পানিটা খেলো। আমার বাবা। তোমার বাবা ঠিক আছে আপাতত? আপনি আমাকে সব বলেছেন। আমার বাবা, আমার মা, আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে এখন কিছু বুঝতে হবে না। আপনি আমার বাবাকে মেরে ফেলবেন? তোমার বাবা জুবাইরের সাথে হাত মিলিয়েছিল। ওরা সবাই আমার পরিবারের হত্যাকারী। কিন্তু আমি। তুমি তার মেয়ে। নীরার বুকটা ধরাস করে উঠে গেল। সে আয়নের চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো মায়া নেই, শুধু প্রতিশোধের আগুন। তাহলে আপনি আমাকেও মারবেন? না নীরা, তোমাকে আমি এত সহজে মরতে দেব না। তাহলে কি করবেন? জুবাইর, সে তোমার বাবাকে মুক্তি দিতে রাজি হয়েছে। সত্যি? হ্যাঁ, একটা শর্তে। কি শর্ত? তোমার বিনিময়ে। নীরা যেন কানে ভুল শুনলো, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। কি বললেন? জুবাইর,
তোমাকে চাই নীরা। সে জানে তুমি আমার স্ত্রী। সে তোমার বাবাকে ছেড়ে দেবে যদি আমি তোমাকে তার হাতে তুলে দেই। আপনি আপনি রাজি হলেন? আমার প্রতিশোধটা বেশি জরুরি। নীরা স্তব্ধ হয়ে গেল। এই লোকটা যে কিছুক্ষণ আগেও তাকে নীলু বলে ডেকেছিল, যে তাকে সেই রাতে উগ্রভাবে চুম্বন করেছিল, সে তাকে শত্রুর হাতে তুলে দিচ্ছে। আপনি আপনি সত্যি একটা দানব, একটা পিশাচ। তৈরি হয়ে নাও। না, আমি কোথাও যাব না। আমি আপনার সাথে যাব না। তুমি যাবে। তুমি যদি না যাও আমি তোমার বাবাকে এখানেই তোমার চোখের সামনে গুলি করব। না। তাহলে যা বলছি তাই করো। ওঠো। আয়ান নীরাকে হিচড়ে বিছানা থেকে নামালো। নীরা কাঁদছে, বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার দুর্বল শরীরে সে পেরে উঠছে না। শান। শান ভেতরে ঢুকলো। ওকে, গাড়িতে তোলো। জি বস। না, আমাকে ছাড়ো আয়ান, প্লিজ। আমার সাথে এমন করো না। আমি তোমার নীলু। নীলু নামটা শুনে আয়ানের হাতটা এক মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখ দুটো যন্ত্রণায় কুঁচকে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। নীলু মরে গেছে। সেই 19 বছর আগেই মরে গেছে। এখন শুধু নীরা চৌধুরী আছে, আফসার চৌধুরীর মেয়ে। আমার টোপ। এই কথাগুলো নীরার হৃদয়ে ছুরির মতো বিঁধল। সে আর বাধা দিল না। সে যেন একটা জীবন্ত একটা লাশ। শান তাকে ধরে গাড়ির দিকে নিয়ে গেল। গভীর রাত, শহরের বাইরের এক পরিত্যক্ত ওয়্যারহাউস। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, শুধু ওয়্যারহাউসের মাঝখানে একটা বাতি জ্বলছে। আয়ার নীরাকে একটা পিলারের সাথে বেঁধে রেখেছে। নীরা নীরবে কাঁদছিল। কান্না বন্ধ করো। জুবাইর দুর্বলতা পছন্দ করে না। আপনার মতো, তাই না? ঠিক তাই। ওয়্যারহাউসের বিশাল দরজার খোলার শব্দ হলো। ভারী বুটের আওয়াজে গিয়ে এলো। বাহ বাহ, দ্য শ্যাডো নিজে তার শিকার নিজে হাজির হয়েছে। বিশ্বাসই হচ্ছে না। অন্ধকার থেকে জুবায়ের বেরিয়ে এলো। লোকটার চোখে একটা সাপের মতো হিংস্রতা। তার সাথে তার লোকেরা। কথা বেশি বলো না। জুবাইর আমার লোক কোথায়? আফসার, ও তোমার শ্বশুরমশাই, সেই আসছে। জুবায়েরের ইশারায় তার লোকেরা আফসার চৌধুরীকে টেনে হিচড়ে নিয়ে এলো। আফসারের অবস্থা খুব খারাপ। নীরামা। বাবা। নীরা ছটফট করে ওঠার চেষ্টা করলো। আহা, কি সুন্দর পারিবারিক পুনর্মিলন। আফসারকে ছাড়ো, নীরাকে নিয়ে যাও। জুবায়ের অবাক হয়ে আয়ানের দিকে তাকালো। এত সহজে? আমি তো ভেবেছিলাম তুমি একটু লড়বে। যাই হোক, তোমার মতো লোকের কাছে প্রতিশোধই সব। না আয়ান, তুমি এটা করতে পারো না। নীরাকে ছেড়ে দাও। চুপ করুন। আপনার জন্যই আজ আমার এই অবস্থা। ঠিক, যাও তোমার শ্বশুরকে নিয়ে যাও, আর তোমার স্ত্রীকে আমার কাছে রেখে যাও। জুবায়েরের লোকরা আফসারের বাঁধন খুলে দিল। আফসার টলটলে করে আয়ানের দিকে এগোলো। জুবায়ের এগিয়ে এসে নীরার সামনে দাঁড়ালো। সে নীরার চিবুক ধরে মুখটা উঁচু করলো। সত্যিই সুন্দর, আয়ানের রুচি আছে বলতে হবে। আয়ান অন্যদিকে তাকিয়েছিল, যেন সেই দৃশ্যটা দেখতে চায় না। আমাকে ছেড়ে দিন। ছাড়ার জন্য তো আনিনি সোনা। জুবায়ের নীরার বাঁধন খুলতে শুরু করলো। নীরা ভয়ে কাঁপছে। নীরা। ঠিক সেই মুহূর্তে যখন জুবায়ের নীরার হাতটা ধরেছে, আয়ান আফসারের দিকে ফিরল। আপনি একটা ভুল করেছেন আফসার। মানে? আপনার জুবাইরের সাথে হাত মেলানো উচিত হয়নি, কিন্তু তার চেয়েও বড় ভুল। আয়ান তার পকেট থেকে একটা সাইলেন্সার লাগানো পিস্তল বের করে আফসারের পেটে তাক করলো। আপনার আমার নীলুর মাকে মরতে দেওয়া উচিত হয়নি। আয়ান। জুবায়েরও অবাক হয়ে গেল। কি কি হচ্ছে এসব? একটা চাপা শব্দ হলো। আফসার নিজের পেটের দিকে তাকালো। রক্ত বের হচ্ছে। সে নীরার দিকে তাকিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। বাবা। নীরা চিৎকার করার আগেই আয়ান জুবায়েরের দিকে গুলি করল। এখন ওয়্যারহাউসের চার পাশ থেকে তীব্র আলো জ্বলে উঠল। শান আর আয়ানের লোকেরা, যারা এতক্ষণ অন্ধকারে লুকিয়েছিল, সবাই বেরিয়ে এসে জুবায়েরের লোকেদের ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হয়ে গেল তীব্র গোলাগুলি। বেঈমান, তুই আমার সাথে বেঈমানি করলি? জুবায়ের একটা গুলি খেয়েও সামলে নিল। সে দেখল নীরা পিলারের আড়ালে ভয়ে কাঁপছে। সে নীরাকে ধরার জন্য দৌড় দিল। নীরা সরে যাও। কিন্তু জুবায়ের আয়ানের আগেই নীরার কাছে পৌঁছে গেল। সে নীরাকে ঢাল হিসেবে ব্যবহার করে তার মাথায় পিস্তল ঠেকালো। খেলা এখনো শেষ হয়নি শ্যাডো,
তোমার বাবাকে যেমন শেষ করেছিলাম আজ তোমার স্ত্রীকেও করব। জুবাইর ওকে ছেড়ে দে। কেন, তোমার কষ্ট হচ্ছে? ভালো, আমারও কষ্ট হয়েছিল যখন তোমার বাবা আমার সব কেড়ে নিয়েছিল। আমার বাবা তোমার কিছু কারেনি, তুমি লোভী ছিলে। কথা বাড়িও না, মরার জন্য তৈরি হও। জুবায়ের নীরাকে টেনে দরজার দিকে নিয়ে যেতে লাগলো। আয়ান গুলি করতে পারছিল না। আয়ান, নীরা দেখছিল আয়ান অসহায়ভাবে দাঁড়িয়ে আছে, তার বাবা মেঝেতে পড়ে আছে, তার জীবন শেষ। ঠিক সেই মুহূর্তে যখন জুবায়ের নীরাকে প্রায় দরজার বাইরে নিয়ে যাবে, নীরা তার সমস্ত শক্তি দিয়ে জুবায়ের পিস্তল ধরা হাতটায় কামড় বসালো। আহ কুত্তি! 1 সেকেন্ডের জন্য জুবায়ের হাতটা আলগা হলো। থা থা দুটো গুলির শব্দ হলো, একটা আয়ানের পিস্তল থেকে যেটা জুবায়ের বুক ভেদ করে গেল, আর একটা জুবায়ের পিস্তল থেকে যেটা লক্ষ্যভ্রষ্ট হয়েও আয়ান দেখল নীরা ধীরে ধীরে মাটিতে বসে পড়ছে, তার নীল গাউনটা লাল হয়ে যাচ্ছে। নীরা! আয়ান ছুটে গেল। জুবায়ের মৃতদেহ একপাশে সরিয়ে সে নীরাকে কোলে তুলে নিল। গুলিটা নীরার কাঁধের ঠিক নিচে লেগেছে। আপনি আপনি বাবাকে। চুপ, কিচ্ছু হবে না, আমি তোমাকে কিছু হতে দেব না। আমার আমার নীলুর ঘরটায়। নীরার চোখ দুটো বন্ধ হয়ে এলো। নীরা, নীরা, চোখ খোলো নীরা। আয়ান তার জীবনের সবচেয়ে বড় বাজিটা খেলেছিল। সে তার প্রতিশোধ জিতেছিল, কিন্তু মনে হচ্ছে সে তার জীবনটাই হেরে বসেছে। নীরা, চোখ খোলো নীরা। শেষ পরিচ্ছেদ। হাসপাতালের ইমার্জেন্সি করিডর কাঁপছিল আয়ানের গর্জনে। তার কয়েক লক্ষ টাকার স্যুটটা নীরার রক্তে ভিজে একাকার। সে 1 সেকেন্ডের জন্য নীরাকে কোল থেকে নামায়নি। বস, এইদিকে। ডক্টর রেহান আর তার টিম স্ট্রেচার নিয়ে ছুটে এলো। আয়ান যান্ত্রিকভাবে নীরাকে স্ট্রেচারের ওপর শুইয়ে দিল। নীরার ফ্যাকাশে মুখটা দেখে আয়ানের হৃৎপিণ্ডটা যেন কেউ হাত দিয়ে পিষে দিচ্ছিল। কি হয়েছে? গুলি কাঁধের নিচে, আর ও পালস খুব উইক, ইমিডিয়েটলি ওটিতে নিয়ে যেতে হবে। আয়ান, তুমি বাইরে থাকো। নার্সরা নীরাকে ঠেলে ওটির লাল দরজার ভেতরে নিয়ে গেল। দরজাটা বন্ধ হয়ে গেল। আয়ানের মনে হলো তার পৃথিবীটা ওই দরজার ওপাশে বন্ধ হয়ে গেছে। নীরা! সব পরিষ্কার বস। জুবায়ের আর আফসারের লাশ সরিয়ে ফেলা হয়েছে, পুলিশ কোনো প্রমাণ পাবে না। বস, আপনার হাতে। শান ইশারা করলো। আয়ান দেখল তার হাতে, শার্টে, সবখানে শুধু নীরার রক্ত। ও ও আমাকে বলেছিল আমি যেন ওর বাবাকে। বস, আফসার চৌধুরী একটা বেঈমান ছিল। ও আপনার পরিবারের সাথে যা করেছে। ও নীরাকে চেয়েছিল, জুবায়ের নীরাকে চেয়েছিল, আর আমি ওকে টোপ বানিয়েছিলাম। আমি। বস, নিজেকে সামলান। যদি ওর কিছু হয়, শান, যদি ওর কিছু হয়ে যায়। আয়ান আর কথা বলতে পারল না। সে করিডোরের ঠান্ডা মেঝেতে বসে পড়ল। সেই 10 শ্যাডো যার নামে আন্ডারওয়ার্ল্ড কাঁপে, সে আজ একটা বাচ্চার মতো ওটির লাল বাতিটার দিকে তাকিয়ে আছে। তার প্রতিশোধ শেষ, কিন্তু তার জীবনটাও কি শেষ? কয়েক ঘন্টা পর সময় যেন থমকে গেছে। শান কফি এনেছিল, আয়ান স্পর্শও করেনি। সে একভাবেই বসে আছে। তার মন বারবার সেই ওয়্যারহাউসের দৃশ্যটা মনে করছিল। নীরার সেই আতঙ্কের চোখ যখন সে তার বাবাকে মরতে দেখল, নীরার সেই শেষ অসহায় চাহনি যখন গুলিটা কাকে আঘাত করল। ওটির দরজা খোলার শব্দ হলো। আয়ান ছিটকে উঠে দাঁড়ালো। ডক্টর রেহান বেরিয়ে এলেন, মুখের মাস্কটা খুলছেন, তার চোখে রাজ্যের ক্লান্তি। রেহান আঙ্কেল, ও কেমন আছে? গুলিতে বের করা গেছে আয়ান, কাদের ক্ষতটা সামলে নেওয়া যাবে, ব্লিডিং বন্ধ। আয়ান যেন নিঃশ্বাস ফিরে পেল। সে দেয়াল ধরে নিজেকে সামলালো। ও কি বেঁচে আছে? সে বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমি কি ওকে দেখতে পারি? ওর জ্ঞান? আয়ান, একটা সমস্যা আছে। আয়ানের বুকটা আবার ধসে গেল। কি সমস্যা? গুলিটা বড় ক্ষতি করেনি, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ আর তার উপর এই প্রচণ্ড মানসিক আঘাত। মানে? নীরা, ও কোমায় চলে গেছে। শব্দটা যেন একটা হাতুড়ি। আয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কোমা? আমার ধারণা 19 বছর আগের সেই ট্রামাটা, তার বাবার বিশ্বাসঘাতকতা, তার চোখের সামনে খুন, সবকিছু মিলে ওর ব্রেন একটা শাটডাউনে মোডে চলে গেছে। ও নিজেকে রক্ষা করার জন্যই এই অবস্থা বেছে নিয়েছে। কবে জ্ঞান ফিরবে? আমি বলতে পারছি না আয়ান।
হয়তো 24 ঘন্টা, নয়তো 1 মাস, অথবা 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 হয়তো কখনোই না। এখন সবটা ওর ইচ্ছার উপর আর তোমার প্রার্থনার উপর। আয়ন আর কিছু শুনল না। সে কাঁচের দরজা দিয়ে আইসিইউ এর ভিতরে তাকালো। নীরা শুয়ে আছে, সাদা চাদরে ঢাকা, মেশিনের শব্দ। সে বেঁচে আছে কিন্তু সে নেই। আয়ান তার প্রতিশোধ জিতেছে, কিন্তু সে তার নীলুকে চিরতরে হারিয়ে ফেলেছে। 6 মাস পর নীলুর ঘর, পেন্ট হাউসের সেই নীল ঘরটা এখন একটা অত্যাধুনিক হসপিটাল কেবিনে পরিণত হয়েছে। দেয়ালের রং এখনো নীল, সেই দোলনাটা এখনো আছে, কিন্তু ঘরের মাঝখানে একটা হসপিটাল বেড। নীরা শুয়ে আছে, একই রকম ফ্যাকাশে, একই রকম শান্ত। গত 6 মাসে অনেক কিছু বদলে গেছে। দ্য শ্যাডোর সাম্রাজ্য এখন বৈধ। আয়ান খান আন্ডারওয়ার্ল্ডের সব হিসেব চুকিয়ে দিয়েছে। সে এখন শুধুমাত্র একজন ব্যবসায়ী, কিন্তু সে একটা জীবন্ত লাশ। আয়ান সারাদিনের কাজ শেষে এই ঘরটায় ফেরে। এটাই তার আসল পৃথিবী। সে নীরার পাশে এসে বসলো। নার্স নীরার রুটিন চেকআপ শেষ করে বেরিয়ে গেল। আজকেও খুব ব্যস্ত দিন গেল নীরা। আয়ান প্রতিদিন তার সাথে কথা বলে। সে জানে নীরা শুনতে পায় না, অথবা হয়তো পায়। ডক্টর রেহান বলেন তোমার নাকি সব মনে পড়ে গিয়েছিল, তাই না? আমার ভয় লাগে নীলু। লোকটা ফিস ফিস করে বলল, তার চোখে জল। যদি যদি জ্ঞান ফেরার পর তুমি আমাকে ঘৃণা করো? আয়ান নীরার হাত চুমু খেলো। তোমার বাবা, আমি ওকে মারতে চাইনি, না মিথ্যে, আমি ওকে মারতেই চেয়েছিলাম। সে তোমার মায়ের সাথে বেইমানি করেছিল, আমার বাবার সাথে। আয়ান নীরার হাতটা নিজের গালে চেপে ধরল। কিন্তু আমি জানতাম না যে ওকে মারলে তুমি আমার থেকে এত দূরে চলে যাবে। আমার প্রতিশোধটা আমার ভালোবাসার চেয়ে বড় হয়ে গেল নীরা। আয়ান নীরার হাতের ওপর তার মাথা রাখলো। ফিরে এসো প্লিজ, ফিরে এসো। উঠে আমাকে দুটো চড় মারো, আমার উপর চিৎকার করো, আমাকে খুনি বলো, তবু এভাবে চুপ করে থেকো না। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আয়ান এভাবেই কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছে সে জানে না। তার মাথা নীরার বিছানায়, হাত নীরার হাতের মধ্যে। মাঝরাতে যখন ঘরটা শুধু মেশিনের বিপ বিপ শব্দে ভরে আছে, আয়ান হঠাৎ একটা অদ্ভুত অনুভূতিতে জেগে উঠল। সে অনুভব করল কেউ তার চুলে বিলি কাটছে। সে চমকে মাথা তুলল। নীরা চোখ খুলেছে, তার দৃষ্টি স্থির। সে আয়ানের দিকে তাকিয়ে আছে, তার দুর্বল হাতটা আয়ানের চুলে। নীরা। আয়ানের গলা দিয়ে স্বর ফুটল না। সে ভাবল সে স্বপ্ন দেখছে। আপনি কাঁদছিলেন? আয়ান কিছু বলতে পারল না। সে শুধু নীরার হাতটা আরো শক্ত করে চেপে ধরল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সেই দ্য শ্যাডো, আজ সে ভেঙে পড়েছে। তুমি ফিরে এসেছো? আপনি একটা দানব। আয়ানের বুকটা ধসে গেল। সে জানতো নীরা তাকে ঘৃণা করবে। আমি জানি। আমার বাবা। আমি তোমার বাবাকে মেরে ফেলেছেন। নীরা কথাটা শেষ করলো। তার চোখে কোনো ঘৃণা ছিল না, ছিল এক অদ্ভুত শূন্যতা। তুমি আমাকে ঘৃণা করো? নীরা কিছুক্ষণ আয়ানের দিকে তাকিয়ে থাকলো। সে দেখলো লোকটার কাটা হাতের দাগ, তার চোখের নিচের কালি, তার এলোমেলো চুল। এই লোকটা 6 মাস ধরে তার সেবা করেছে। আমার সব মনে পড়েছে আয়ান। কি? সেই রাত, সেই আগুন, আমার মা, আর তুমি। নীরা আয়ানের গাল স্পর্শ করলো। তুমি আমাকে টেনে বের করেছিলে, তুমি বলেছিলে নীলু চোখ খোলো। আয়ান স্তব্ধ। নীরার সব স্মৃতি ফিরে এসেছে। নীরা। আমার বাবা, সে আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। সে আপনার পরিবারের মৃত্যুর জন্য দায়ী, আর আপনি আমার বাবাকে মেরে ফেলেছেন। একটা দীর্ঘ শ্বাস ফেলল নীরা। হিসাব বরাবর। নীরা, তুমি কি বলতে চাইছো? আমি আপনাকে ঘৃণা করতে পারছি না আয়ান। আয়ান যেন সে নিজের কানকে বিশ্বাস করতে পারল না। আমি চেষ্টা করেছি এই 6 মাস, আমি সব শুনেছি, আপনার কান্না, আপনার কথা। আমি চেষ্টা করেছি আপনাকে ঘৃণা করতে, কিন্তু আমি যখন চোখ খুললাম তখন দেখলাম আমার বাবা নয়, আপনি আমার পাশে আছেন। নীরা। আমার বাবা আমাকে আপনার হাতে তুলে দিয়েছিল, কিন্তু আপনি আমাকে জুবায়েরের হাতে তুলে দেননি। আপনি আমার জন্য নিজের প্ল্যান বদলিয়েছিলেন। আপনি আমার বাবাকে মেরেছিলেন, কিন্তু আমাকে বাঁচানোর জন্য। আমি তোমাকে হারাতে পারতাম না নীলু, কিছুতেই না। আমিও না। 1 বছর পর পেন্ট হাউসের সেই নীল ঘরটার হাসপাতাল নেই, এটা এখন একটা লাইব্রেরি। সেই পুরনো দোলনাটা এখনো আছে। নীরা সেখানে বসে একটা বই পড়ছে।
সে এখন সম্পূর্ণ সুস্থ। আয়ান ঘরে ঢুকলো। তার পরনে আর কালো স্যুট নেই, একটা হালকা রঙের শার্ট। দ্য শ্যাডো এখন অতীত, সে এখন শুধু আয়ান। কি পড়ছো? একটা রোমান্টিক গল্প, একটা গ্যাংস্টার আর একটা জেদি মেয়ের গল্প। ওটা তো আমাদের গল্প। আয়ান এসে নীরার পাশে বসলো। সে নীরার হাত নিজের হাতে তুলে নিল। বাবা, 1 বছরে এই প্রথম নীরা তার বাবার কথা উচ্চারণ করলো। আয়ান তার দিকে তাকালো। আমি তাকে ক্ষমা করতে পারিনি আয়ান, কিন্তু আমি তার জন্য প্রার্থনা করি। আমি জানি। আর আমি আপনাকে ভালোবাসি। আয়ান নীরার কপালে চুমু খেয়ে বলল, আমিও তোমাকে ভালোবাসি নীরা। নীরা, নীলু নয়। নীরার কোমর জড়িয়ে ধরে বলল, নীলু আমার অতীত ছিল, আর নীরা তুমি আমার বর্তমান আর ভবিষ্যৎ। কিন্তু আপনার সেই গ্যাংস্টার ভাবটা, ওটা মাঝে মাঝে মিস করি। তাই? আয়ান নীরাকে একটানে কোলে তুলে নিল। আরে কি করছেন? ছাড়ুন, না। রিনা আন্টি দেখে ফেলবে। দেখুক, আমার স্ত্রীকে আমি আদর করছি, তাতে কার কি? আপনি একটুও বদলাননি, আস্ত একটা গ্যাংস্টার। শুধু তোমার গ্যাংস্টার। আয়ান নীরাকে নিয়ে বেডরুমের দিকে এগোতে এগোতে তার ঠোঁটে গভীর এক চুম্বন এঁকে দিল। এই চুম্বনে কোনো প্রতিশোধ ছিল না, ছিল না কোনো যন্ত্রণা, ছিল শুধু দুটো ভাঙা হৃদয়ের এক হয়ে যাওয়ার নিখুঁত তীব্র ভালোবাসা।